হ্যাপি উইথ মোহিনীর বিশেষ বিভাগ গল্পকথা। আর এই বিভাগের বিশেষ আকর্ষণ ভুতুড়ে কাহিনী অবলম্বনে বিভিন্ন লেখকের ভয়ঙ্কর গল্পকথা। আজকের গল্প লিখেছেন মৃন্ময় চট্টোপাধ্যায়। প্রথম গল্প অতৃপ্ত বাসনা। গঞ্জের ঘাটে নৌকো খানি ভিড়তেই পিছন থেকে মাঝি বলে উঠল, বাবু আয়সা পড়ছি। একটা নিশ্ছিদ্র মগ্নতা যেন এতক্ষণ গ্রাস করেছিল নৌকোর অপর প্রান্তে বসে থাকা হরিহর বাবুকে। নদীর ওপার থেকে এপারে আসার রাস্তা মধ্যে দুজনের কেউই কাউকে কোনো কথা বলেনি। কেন বলেনি? তবে বলেনি না বলতে চায়নি, নাকি বলার মতো কিছু ছিল না বলে বলেনি সেটা অজানা। যাই হোক, মাঝির কথা কানে যেতেই হরিহর বাবু তার মানসিক জগৎ থেকে বাস্তবিক জগতে যেন আকস্মাৎ পতিত হলেন। নিজের পাশে পড়ে থাকা পাটের ঝোলা ব্যাগখানির লম্বা শক্ত ফিতেটা নিজের বাম কাঁধে ঢুকিয়ে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর আস্তে আস্তে নৌকোর অপর প্রান্তের ঘাটে ভিড়ে থাকা দিকটা দিয়ে নেমে পড়লেন। নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা 1 টাকার নোট বের করে মাঝির দিকে এগিয়ে দিলেন। মাঝি টাকাটা নিয়ে বলল, এ যোগ্যে চলি তাইলে বাবু। হরিহর বাবু অস্ফুট স্বরে হ্যাঁ সূচক একটা অভিব্যক্তি মাঝির উদ্দেশ্যে ব্যক্ত করলেন যেন। তারপর মাঝি নৌকো নিয়ে অপর প্রান্তের উদ্দেশ্যে রওনা দিতেই তিনিও পিছন ফিরে গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতে লাগলেন। সাজবেলা যেন তার চাদরখানি সকলের অলক্ষ্যে ধীরে ধীরে বিছিয়ে চলেছে গধূলির স্নিগ্ধ গৈরিক আবরণের উপর। গ্রামের মেঠোপথের গৈরিক বরণখানিও ধীরে ধীরে সাজের আধারে পর্যবসিত হচ্ছে। হরিহর বাবু হেঁটে চলেছেন এক মনে। হাঁটতে হাঁটতে তার মনে পড়ে যাচ্ছে কিছুদিন আগে পাওয়া চিঠিখানির কথা। হ্যাঁ, সেই চিঠি পেয়েই তিনি আজ গ্রামে ফিরছেন। চিঠিটা ছিল তার স্ত্রী অভয়ারও। চিঠিতে সে লিখেছিল, শ্রী চরণেষু স্বামী, পত্রের প্রথমেই আমি আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমি ইতিপূর্বেও আপনাকে 2খানি পত্র লিখিয়াছিলাম। আপনি উহা পাইয়াছেন কিনা তাহা আমার অজানা। যদি পাইয়াও থাকেন তাহা হইলে কিসের নিমিত্ত সেগুলির উত্তর করেন নাই তাহাও আমি জানি না। হয়তো বা আপনি সময় করিয়া উঠিতে পারেননি, নচেত উত্তর দেওয়ার প্রয়োজনটুকু বোধ করেননি। কারণ যাহাই হোক, আমি তা লইয়া নিজ মনে কোনো বিরূপতা পোষণ করিয়া রাখি নাই। এই পত্রখানি আপনার প্রতি হয়তো আমার শেষ পত্র। ইহার পরবর্তী আমি আর কোনরূপ পত্র লিখিয়া আপনাকে বিব্রত করিব না। যদি এই পত্রখানি কোনরূপে আপনার নিকটে পৌঁছায় বা যদি আপনি এই পত্রখানি এই মুহূর্তে পাঠ করছেন, তাহলে আমি আপনার নিকট একটিমাত্র অনুরোধ জ্ঞাপন করব। যদি সম্ভব হয় তাহা হইলে একটিবার আপনি ফিরে আসুন। আমার মন আপনাকে একটিবার চাক্ষুষ করিবার নিমিত্ত ব্যাকুল হইয়া উঠিয়াছে। ইতি, আপনার অভাগিনী অভয়া। চিঠির কথাগুলো মনে পড়তেই কেমন যেন একটা বিহ্বলতা গ্রাস করল তার সমগ্র চিত্তকে। তিনি ভাবলেন, আগের 2খানি চিঠিও তিনি সময় মতোই পেয়েছিলেন, কিন্তু সেগুলি ইচ্ছা করেই খুলেও দেখেননি। হয়তো মুহূর্তটা এমনি কঠিন ছিল যে দেখার প্রয়োজনটুকুও বোধ করেননি। কি এমন লিখেছিল ওই চিঠি দুটোই অভয়া? ভাবলেন হরিহর বাবু। ভেবেই একটা দীর্ঘনিশ্বাস ফেললেন। হাঁটতে হাঁটতে কখন যে সন্ধে নেমে এসেছে পথের ধারের গাছগাছালিগুলোর ফাঁক ফোকর দিয়ে তা খেয়ালই করেননি তিনি। আকাশের দিকে তাকাতেই পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্না যেন চোখে এসে লাগলো হরিহর বাবুর। চারিধারা থেকে ততক্ষণে গুঞ্জিত হতে শুরু করেছে ঝিঝি পোকার সম্মিলিত ডাক। মনে মনে হরিহর বাবু ভাবলেন, বহু অভিমান জমেছিল তার অভয়ার উপর। কারণও ছিল যথেষ্টই সেই অভিমানের। তবুও এই চিঠিটা পড়ে কেন জানি না সেই অযথা অভিমানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। না জানি কেমন আছে সে এখন, কেনই বা এতবার করে দেখতে চাইছে সে তাকে। যাই হোক, আর এসব ভেবে কি লাভ? যা হবার হয়েছে। জীবনে কত কিছুই তো হয়, সব কি আর মনে রাখতে আছে নাকি? আজ অভয়াকে তারও খুব দেখতে ইচ্ছা করছে। আজ প্রায় 8 বছর পর তারা আবার দুজনের সামনাসামনি হবে। ভেবেই চোখের কোণটা অজান্তেই সিক্ত হয়ে আসে তার। ইতিমধ্যেই তিনিও গ্রামের মধ্যে প্রবেশ করেছেন। আজ বহুদিন পর তিনি তার মাতৃভূমিতে পা রাখলেন। মনে মনে বেশ একটা স্নিগ্ধ প্রশান্তি অনুভব করলেন হরিহর বাবু। তবে চারিদিকে একটু ভালোভাবে দৃষ্টিপাত করতেই তিনি উপলব্ধি করলেন গ্রামটা যেন কেমন নিস্তব্ধ হয়ে আছে। সন্ধ্যাবেলা, একটা শঙ্খের আওয়াজ বা প্রদীপের আলো পর্যন্ত নেই কোথাও। সবাই কি এই ভর সন্ধ্যায় ঘুমিয়ে পড়ল নাকি? ভেবেই কিয়দক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্না তার মায়াজাল চারিদিকে বিস্তার করলেও মাথার উপরে থাকা বড় বড় বৃক্ষরাশির উচাদোয়া সদৃশ পল্লবযুক্ত ডালপালার ভাঞ্চন্নিবেশন সেই জ্যোৎস্নার নির্বাধ আগমনকে স্থানে স্থানে যেন অবরুদ্ধ করে রেখেছে। সারাদিনের পথশ্রমের ক্লান্তিতে এমনিতেই বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই কেন কোনো শব্দ নেই, কেনই বা প্রদীপ জ্বলেনি কারো গৃহে, সে সকল বিষয় নিয়ে অযথা আর ভাবতেও যেন মন চাইল না হরিহর বাবুর।
তিনি ধীর পায়ে নিজের গৃহের সম্মুখে গমন করলেন। যাবার পথে যদি একটু লক্ষ্য করতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে তার পাশ দিয়ে পেরিয়ে যাওয়া গৃহগুলির দশা ভগ্নপ্রায়। কোনোটার মাটির দেওয়াল বহুদিনের অযত্নে ছেড়ে ছেড়ে পড়েছে, আবার কোনোটার ছাউনির খড়গুলো ধসে গিয়ে কঙ্কালের ন্যায় কাঠের বাতাগুলি উন্মুক্ত হয়েছে। কোনোটার আবার বড় বড় পেরেক মারা আলকাতরা মাখানো কাঠের সবল দরজাগুলি দেওয়ালের সাথে একটা বিকৃত কোণ করে ঝুলে আছে। চলতে চলতে তিনি এসে পৌঁছলেন নিজের গৃহের দরজার সম্মুখে। তিনি একবার ভালো করে তার ফেলে যাওয়া গৃহের সম্পূর্ণটা চোখ ভরে দেখলেন। আজ বহুদিন পর আবার তিনি তার সেই পুরনো ভিটের সম্মুখে দাঁড়িয়ে ভেবেই বেশ একটা তৃপ্তি অনুভব করলেন মনে মনে। তারপর তিনি ঢুকতেই যাবেন, এমন সময় দেখলেন বাড়ির সদর দরজাখানি হাত করে খোলা। ভর সন্ধ্যায় চারিদিকে কেমন যেন এক ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। তার বাড়ির পাশে একটা খোলা মাঠ আর তার পাশে একটা ছোট্ট পুকুর, তাই এই স্থানে চাঁদের আলোটা বেশ উজ্জ্বল বাধাহীন ভাবে পড়েছে চারিদিকে। তিনি কিয়দক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন আর ভাবলেন, বাড়িতে কি কেউ নেই? অভয়া কেউ তো কোথাও দেখছি না, গেল কোথায় এই সন্ধ্যায়? কিছুক্ষণ এভাবেই নির্লিপ্তের ন্যায় দাঁড়িয়ে থাকার পর গৃহ মধ্যে প্রবেশ করলেন তিনি। অন্ধকারে কিছুই যেন দৃশ্যমান নয়, তার মধ্যেই গলা ঝেড়ে ডাকলেন, অভয়া, অভয়া। কোনো সাড়া এলো না। তিনি আবার ডাকলেন, তবে এই বারটা একটু জোরে, অভয়া, ও অভয়া। না কোনো প্রত্যুত্তর নেই। তাহলে কি ও বাড়িতে নেই? কোথাও কি গেছে তাহলে, ভাবলেন হরিহর বাবু। এদিকে তার শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহটির ভার আর যেন বহন করতে পারছিল না তার পা দুখানি। তিনি তার কাঁধে থাকা পাটের ঝোলা ব্যাগখানি দাওয়ায় নামিয়ে ধপ করে বসে পড়লেন। কিছুক্ষণ এভাবেই বসে থাকার পর তিনি ভাবলেন, অভয়া যতক্ষণ না ফিরছে ততক্ষণ এভাবে বসে না থেকে ঘরের মধ্যে গিয়ে একটু বিশ্রাম নিলেই বরং ভালো। এমনিতেই তার শরীর আর বসে থাকার উপযুক্ত নেই। তারপর তিনি দাওয়া থেকে উঠে ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। ঘরের দরজাটা হাত দিয়ে ঠেলা মাত্রই একটা ভ্যাপসাগন্ধের ঝাপটা নাকে এসে লাগলো তার। ক্ষণিকের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। তারপর ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। ঘরের ভিতরটা যেন একটা অন্ধকূপ, এক নিশ্ছিদ্র অন্ধকার যেন গ্রাস করে রেখেছে ঘরের আনাচ কানাচ। যে ঘরে মানুষ বাস করে সেই ঘরের মধ্যে তো এরকম ভ্যাপসা গন্ধ হওয়ার কথা নয়। তাহলে কি অভয়া দরজা জানালা সারাক্ষণ বন্ধ করেই রাখে নাকি? কি জানি, মনে মনে বললেন হরিহর বাবু। তারপর ঘরের মধ্যে থাকা তক্তপোষটা হাতিয়ে খুঁজলেন আর সেটাতেই নিজের অবসন্ন শরীরটা এলিয়ে দিলেন। ক্ষণিকের ব্যবধানেই তার বুক চোখ ঘুমের ভারে ভারী হয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছেন মনে নেই। হঠাৎ তিনি উপলব্ধি করলেন, একটা ঠান্ডা বরফ শীতল নিঃশ্বাস যেন তার মুখের উপর এসে পড়ছে। তার অবসন্ন শরীরের নিস্তেজ হয়ে আসা সমস্ত শিরা উপশিরাগুলোর মধ্যে দিয়েও যেন সেই শীতল স্রোতখানি প্রবাহিত হয়ে গেল মুহূর্তেই। চোখ দুখানি খুলতেই হরিহর বাবু দেখলেন, তার ঠিক মুখের কাছেই খুব কম ব্যবধানে কে যেন তার দিকে একটা গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছে। একটা অস্ফুট চিৎকার করে ধরফর করে তক্তপোষে উঠে বসলেন তিনি। আর সঙ্গে সঙ্গে সেই মুখখানি যেন নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। এহেন এক অযাচিত ঘটনায় গলাটা শুকিয়ে এলো তার। ঠিক সেই সময়ে ঘরের এক কোণ থেকে এক মেয়েলি কণ্ঠে কে যেন বলে উঠল, আপনি ওভাবে উঠে পড়লেন কেন? কে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন হরিহর বাবু। আমি অভয়া। মেয়েলি কণ্ঠখানি অন্ধকারের মধ্যে থেকেই জবাব দিল, অভয়া, তুমি কখন এই ঘরে এলে? তুমি তো ছিলে না, বললেন হরিহর বাবু। হ্যাঁ, আমি একটু কাজে ওই মিনতিদের বাড়ি গেছিলাম। এসে দেখলাম আপনার জুতো দুখানি বাইরে দাওয়ার কাছে পড়ে আছে। বুঝতে পারলাম আপনি এসেছেন, তাই ঘরের মধ্যে ঢুকে আপনাকে দেখছিলাম। আপনি তো উঠেই পড়লেন। ভয় পেয়েছিলেন বুঝি? বলল অভয়া। হরিহর বাবু নিজের অযাচিত ভয়টিকে দমনপূর্বক বললেন, ধুর, ভয় কেন পাবো? আসলে ঘুমের মধ্যে তুমি এমন ভাবে মুখের কাছে এসে দেখছিলে তাই আর কি। ভয় টয় ওসব কিছু নয়। ও আচ্ছা, উত্তরে বলল অভয়া। তারপরই সে আবার বলল, আপনি কতটা পথ এসেছেন? নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আপনার, তাই না? আপনি বসুন, আমি আপনার জন্যে মুড়ি বাতাসা নিয়ে আসছি। বলেই যেন চোখের পলকে মিলিয়ে গেল কোথায়। হরিহর বাবু এতক্ষণ তার উপস্থিতি টের পাচ্ছিলেন বটে, কিন্তু এই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলেন না। দেখাটা সম্ভবও নয় যদিও, তাই অন্ধকারে চারিদিকে তাকিয়ে একবার ডাকলেন, অভয়া। না কোনো উত্তর এলো না। তিনি আবার ডাকতেই যাচ্ছিলেন, ঠিক তখনই তিনি উপলব্ধি করলেন অন্ধকারের মধ্যেই একটা অবয়ব যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। একটা খোঁড়া বাটি তার দিকে এগিয়ে দিয়ে অভয়া বলল, এই নিন মুড়ি বাতাসা, খেয়ে একটু জল খান।
হরিহর বাবু বাটিটা হাতে ধরলেন কিছু না বুঝেই। তারপর মুড়ি চিবোতে লাগলেন। চিবোতে চিবোতে তিনি প্রশ্ন করলেন, গ্রামে এত নিস্তব্ধতা কেন? সন্ধ্যায় যখন ফিরলাম কোথাও কোনো শঙ্খের আওয়াজ পর্যন্ত পেলাম না, না কারো গৃহে কোনো প্রদীপ, না কোনো বাতি, কিছুই তো জ্বলা দেখলাম না। ব্যাপারখানা কি বলতো? ঠিক একইভাবে অন্ধকারের মধ্যে থেকে অভয়া উত্তর করল, গ্রামে তো কেউ নেই। নেই মনে? কোথায় গেল সব? বেশ একটু চমকে গিয়েই প্রশ্নটা করলেন হরিহর বাবু। অভয়া মৃদু স্বরে বলল, আপনি খেয়ে নিন তো দেখি আগে, এসব নিয়ে পরেও কথা হবে। আগে আপনি খেয়ে নিন। হরিহর বাবুর সারাদিনের ক্লান্তি এমনিতেই তার উদরকে বেশ কষ্ট দিচ্ছিল, তাই তিনিও দেখলেন আগে উদর ফুর্তিটাই শ্রেয়, তারপর না হয় এসব নিয়ে কথা হবে। খাওয়া শেষ হতেই জলের গ্লাস খানা এগিয়ে দিল অভয়া। তার হাত থেকে সেটা নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে সবটুকু জল খেয়ে পরম তৃপ্তিতে সূচক একটি আওয়াজ বের করলেন হরিহর বাবু। এতক্ষণে তার অবসন্ন দেহটা যেন একটুখানি প্রাণের পরশ পেল। অনেকক্ষণ নিস্তব্ধতা। এবার প্রথম নিস্তব্ধতা ভাঙলেন হরিহর বাবু। একটু গলা খাকড়ে তিনি অন্ধকারের মধ্যে না দেখতে পাওয়া তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তা কেমন আছো তুমি? এবার উত্তরটা আর তার পাশে থেকে এলো না, এলো সেখান থেকে যেখান থেকে প্রথম তিনি মেলি কণ্ঠটা শুনেছিলেন। ভালোই আছি, বলে উঠল অভয়া। তুমি আমায় অনেকগুলো পত্র লিখেছিলে তাই না? জিজ্ঞাসু স্বরে বললেন তিনি। হ্যাঁ, লিখেছিলাম তো, কিন্তু তার কোনো প্রত্যুত্তর আমার কপালে জোটেনি। যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফুটে উঠল অভয়ার কণ্ঠে। একটু অপারগতা বশত লজ্জিত হয়েই তিনি বললেন, মানে পত্রগুলো যে পাইনি তা নয়, তবে তুমি তো জানোই, সেই জন্যই হয়তো। কিছু যেন একটা এড়িয়ে যেতে চাইলেন হরিহর বাবু। মিষ্টি গলায় অভয়া বলল, থাক না ওসব কথা, যা হবার হয়ে গেছে, আর এখন ওসব ভাবা না ভাবায় কিছু আসে যায় না আমার। অভয়ার কথাগুলো যেন হরিহর বাবুর বুকে গিয়ে আঘাত করল। সত্যি খুব অন্যায় করে ফেলেছেন তিনি অভয়ার উপর। অভয়া বিবাহের সময় থেকেই খুব রুগ্ন তথা রোগগ্রস্ত ছিল। মা বাবার কথায় বিবাহ করলেও অভয়ার রুগ্নতার কারণেই তাকে কোনোদিন সেভাবে গ্রহণ করতে পারেননি তিনি। মেয়েটা চাইলেও একটি বারের জন্যও তাকে নিজের কাছে আসতে দেননি তিনি। তাই মা বাবা গত হওয়ার পরই তিনি শহরে চলে যান। সেদিন একবারও ভাবেননি অভয়ার কথা, মনে মনে ভাবলেন হরিহর বাবু। তারপর কথা ঘুরিয়ে তিনি বললেন, আচ্ছা, ঘরের জানলা দরজা সব বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও। এই ঘুটঘুটে অন্ধকার কেমন যেন একটা অস্বস্তি তৈরি করছে ভিতর ভিতর। তার কথাগুলো বলা মাত্রই হঠাৎই ঘরের জানালাটা হুট করে খুলে গেল। মনে হলো যেন একটা দমকা হাওয়া সেটাকে খুলে দিয়েই চলে গেল নিমেষে। বুকের ভিতরটা কেমন ছ্যাঁক করে উঠল হরিহর বাবুর। পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্না জানালার মধ্যে দিয়ে ঘরের মধ্যে এসে পড়েছে ততক্ষণে, আর ঘরের ভিতরের সেই নিশ্ছিদ্র অন্ধকারটাও কেটে গেছে অনেকটাই। এখন ঘরের মধ্যেকার কিছুটা হলেও দৃশ্যমান। হরিহর বাবু চারিদিকে তাকিয়ে একবার দেখলেন, না অভয়া তো কোথাও নেই। এখনই তো ছিল, গেল কোথায়? তাহলে তিনি কার সাথে কথা বলছিলেন এতক্ষণ? ভেবেই কেমন যেন একটা অজানা ভয় গ্রাস করতে থাকলো তাকে। কাঁপা কাঁপা গলায় তিনি একবার ডাক দিলেন, অভয়া, অভয়া। হঠাৎ তিনি উপলব্ধি করলেন, এতক্ষণ তিনি কথা বললেও অভয়ার উপস্থিতি ছিল ঘরের কোণের দিকটায়, কিন্তু এখন তার উপস্থিতি ঠিক তার পাশেই। ধীরে ধীরে নিজের মাথাটা বাম দিকে ঘোরাতেই একটা হিমশীতল আবেশ অনুভব করলেন নিজের শরীরে। আর দেখলেন, মুখে ঘোমটা ঢাকা দিয়ে এক নারী মূর্তি তার পাশেই উপবিষ্ট। নিজেকে সামলাবার চেষ্টা করলেন হরিহর বাবু। তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। অনেকক্ষণ, প্রায় অনেকক্ষণ স্থিরভাবে ওই নারী মূর্তির দিকে তাকিয়েই বসে রইলেন তিনি। হঠাৎ সেই নারী মূর্তি খিলখিলিয়ে হেসে উঠল। তারপর ঘোমটা ঢাকা মুখখানি তার দিকে ফিরিয়ে বলে উঠল, আমাকে দেখে বুঝি ভয় পেয়ে গেলেন? ভয় যে হরিহর বাবু পেয়েছেন তা অস্বীকার্য নয়। একটা ঢোক দিলে তিনি বললেন, তুমি মানে ডট 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 দাড়ি উদ্ধৃতি চিহ্ন। আবার খিলখিল করে হেসে উঠল সেই নারী মূর্তি, আমি মানে আমি, অভয়া, আপনার অভয়া। কথাটার মধ্যে যেন একটা অসম্ভব শ্লেষ ফুটে উঠল এবার। হরিহর বাবু যেন হতবাক হয়ে তাকিয়েই রয়ে গেলেন। এভাবে কতক্ষণ তাকিয়েছিলেন জানা নেই। হঠাৎ চুরির ক্ষণ ক্ষণ শব্দে সম্বিত ফিরে পেলেন তিনি। তখনও সেই নারী মূর্তি সমানভাবে সেখানেই বসে আছে। এবার হরিহর বাবু কথা বললেন। তিনি তার পাশে বসে থাকা মানুষটির উদ্দেশ্যে বললেন, তুমি অভয়া, সেই অভয়া যাকে আমি দেখে গেছি বহুদিন আগে। সেই তুমি, আর এই তুমিরা তো পরিবর্তন কিভাবে? অভয়ার সেই রুগ্নতা আজ আর নেই। এই অভয়া পূর্ণ যৌবনা, যৌবন যেন তার অঙ্গে অঙ্গে প্রস্ফুটিত হয়ে রয়েছে।
ভালো লেগেছে আপনার আমাকে দেখে, খিলখিলিয়ে হেসে বলে উঠল সে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই একটা প্রচ্ছন্ন আবেশের বন্ধন যেন আবদ্ধ করে ফেলতে লাগলো হরিহর বাবুর সমগ্র সত্তাকে। তিনি যেন একটা ঘোরের মধ্যে ধীরে ধীরে চলে যেতে লাগলেন। তিনি দেখতে পাচ্ছেন, বুঝতেও পারছেন, তাকে দিয়ে কেউ যেন কিছু করিয়ে নিতে চাইছে। ঠিক তখনই সেই নারী বলে উঠল, আপনি আমাকে ভালোবাসেন না? বলুন না আমাকে দেখে আপনার ভালো লাগে না। সেই প্রচ্ছন্নতার আবেশে আবিষ্ট হরিহর বাবু বললেন, হ্যাঁ তো, আমি ভালোবাসি তো। আপনি চান না আমাকে নিজের করতে? বিয়ের পর থেকে কোনোদিন তো কাছেও আসেননি। আমি বুঝি খুব খারাপ? আদুরে আদুরে স্বরে বলল সে। হরিহর বাবুর চোখের দৃষ্টি যেন ততক্ষণে ঘোলাটে হয়ে এসেছে। তিনি হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় আচরণ বশত নিবিড় আবেশে আবিষ্ট হয়েই জড়িয়ে ধরলেন অভয়াকে। তার নিতল শরীরের প্রতিটা খাদ যেন রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতে লাগলেন। অভয়াও নিজের বাসনা পরিতৃপ্তির লোভে লোভাতুর হয়ে আষ্টে পৃষ্ঠে নিজের বাহুদয়ে আলিঙ্গন করতে লাগলো তাকে। হরিহর বাবুও যেন বশীভূতের ন্যায় অভয়ার বাসনা পরিতৃপ্ত করতে লাগলেন। কতক্ষণ এই ক্রীড়া চলেছে জানা নেই, তবে হঠাৎ করে বাইরে দিয়ে উড়ে যাওয়া এক রাত খেচরের ডানার আওয়াজে সেই অমোঘাবে স্ট্যান্ড ভেঙে গেল তার। তিনি নিজেকে এই অবস্থায় পেয়ে একটু হতচকিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন কোন একটা শক্ত জিনিসের তার শরীরকে স্পর্শ করে আছে। তার ঘোর ততক্ষণে প্রায় কেটে গেছে। চাঁদের ফুটফুটে জ্যোৎস্না একটু ক্ষীণ হয়ে এলেও তার প্রকাশ এখনো ঘরের মধ্যে বিদ্যমান। তিনি নিজেকে একটু উঠিয়ে নিতেই যাবেন, ঠিক তখনই একটা খটখট শব্দে তার চোখ গেল তার দেহের নিচে থাকা বস্তুটার উপর। তিনি তখন যা দেখলেন তাতে তার বুকের রক্ত নিমেষেই হীন হয়ে এলো। তিনি যার উপর পড়েছিলেন সেটা একটা কঙ্কাল। সেই কঙ্কালের সারাটা দেহ একটা লাল পাড় সাদা শাড়ি পরানো। সেই কঙ্কালের হাড় বিশিষ্ট শীর্ণ কবজিতে শাখা পলা। আর সেই কঙ্কালের করটির মধ্যস্থলে লাল সিঁদুর টকটক করছে। আর সেই করটির চোখনাক মুখহীন মুখমণ্ডল যেন তার দিকে তাকিয়ে এক অমোঘ তৃপ্তিতে খিলখিল করে হেসে উঠেছে। না, না বলে এক ভয়ার্ত আর্তনাদ করে পড়ি কি মরি করে ঘরের মধ্যে থেকে বেরিয়ে প্রাণপণে দৌড়তে লাগলেন হরিহর বাবু। দৌড়তে দৌড়তে দিকবিদিক জ্ঞান শূন্যের মতো কোন দিকে যে যাচ্ছেন তাও তার বোধের বাইরে। হঠাৎ রাস্তায় পড়ে থাকা একটা বড় পাথরে হুঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারালেন। চোখে মুখে জলের ঝাপটা লাগতেই জ্ঞান ফিরল তার। চোখ দুটো ধীরে ধীরে খুলতেই দেখলেন সামনে একজন অশীতিপর বৃদ্ধ দাঁড়িয়ে। উঠে বসতেই সেই বৃদ্ধ তার উদ্দেশ্যে বলল, তুমি কে বাবা? আর এভাবে রাস্তায় পড়ে আছো কেন? কোথায় বাড়ি তোমার? হরিহর বাবু একটু ধাতস্থ হয়ে বললেন, আমি শহরের থাকি, ওখানেই কাজ করি। আমি বহুদিন পর কাল সন্ধ্যায় নিজের গ্রামে মানে বাগদিঙ্গিতে এসেছিলাম। বাগদিঙ্গি নামটা শোনা মাত্রই বৃদ্ধের মুখখানি কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বৃদ্ধ উৎকণ্ঠা ভরা কণ্ঠে বললেন, বাগদিঙ্গি? ওই গ্রাম তো গত বছর কলেরা মহামারীতে উজাড় হয়ে গেছে। গ্রামের কোনো মানুষ বাঁচেনি। তুমি ওখানে কি করছিলে? বৃদ্ধের কথাগুলো শুনে হরিহর বাবু যেন আকাশ থেকে পড়লেন। আর ভাবতে লাগলেন, কাল তার সঙ্গে যা যা ঘটল সব কি তাহলে মিথ্যা? আর অভয়া, সেও কি তাহলে? আর কাল অভয়ার সাথে তার সে সম্পর্ক হলো, তার মানে বিবাহ পরবর্তী যে সুখ থেকে তিনি অভয়াকে বঞ্চিত করেছিলেন, মৃত্যু পরবর্তী সেই অতৃপ্ত বাসনাই কি অভয়া মিটিয়ে নিল তার কাছে থেকে? না আর ভাবতে পারছেন না তিনি, ভাবতে চাইছেনও না কিছু। সবটাই একটা দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন সবটাই। হরিহরবাবু উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর পিছন ফিরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে চলতে লাগলেন শহরের উদ্দেশ্যে। ম্যাপেল পাতা সমাপ্ত। ম্যাপেল পাতা দ্বিতীয় গল্প, অভিশপ্ত লালসা। বিকেলের গোধূলি আলো ধীরে ধীরে সন্ধ্যের পাতলা আধারে ভরে উঠতে লাগলো। কিছুক্ষণ পর সেই পাতলা আধার যেন নিমেষে গাঢ় অন্ধকারে পর্যবসিত হয়ে এলো। চারিদিকটা কেমন যেন গুমোট হয়ে আছে। কোথাও কোনো বাতাসের লেশ মাত্র নেই। যেন একটা প্রচ্ছন্ন নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। জানালাটা খুলে বাইরে অন্ধকারের মধ্যেও আকাশের দিকে একবার তাকিয়ে দেখলেন সুধামো বাবু। আকাশটা গাঢ় কালো মেঘে ছেয়ে গেছে, যেন বৃষ্টি নামলো বলে। সুধামো বাবু ওরফে সুধামো চট্টোপাধ্যায় সময়ের সঙ্গে সঙ্গে শরীরের প্রতিটা অঙ্গে বার্ধক্যে তার থাবা বসালেও তার মনটাকে ছুঁতে পারেনি। বয়সের ভারে হয়তো তিনি এখন আগের মতো চলাফেরা করতে পারেন না ঠিকই, কিন্তু মনের জোরের কারণে শরীরের বার্ধক্য যেন তার কাছে বারে বারে হার মেনে যায়। জীবনে অনেক ধরনের কাজ করেছেন তিনি। কাজের তাগিদে অনেকবার রাজ্যের বাইরে বিভিন্ন প্রদেশও ঘুরেছেন। তাই বয়সের সাথে সাথে তার সঞ্চিত অভিজ্ঞতাও নেহাত কম নয়। তিনি অবিবাহিত, তাই সংসারের জাতাকলে কোনোদিনই পড়তে হয়নি তাকে। তবে এখন একজন কাজের লোক আছে, নাম তার রামু।
সেই সারাদিনের যাবতীয় কাজকর্ম করে দিয়ে যায়। সারাদিন সুধামো বাবুর সাথে থাকলেও সন্ধ্যায় নিজের বাড়ি চলে যায় সে। তাই সন্ধ্যার পর মূলত একাকিত্বই ভরসা তার। তিনি জানালাটা খোলা রেখেই নিজের আরাম কেদারাটার দিকে বসার জন্য পা বাড়াতেই দরজায় যেন একটা টোকা পড়ল। খটখট শব্দে সুধামো বাবু ভাবলেন এখন আবার কে এলো। আবার খটখট আওয়াজ হলো দরজার ওপার থেকে। এবার তিনি ধীর গলায় জিজ্ঞাসা করলেন, কে এসেছো? দরজার ওপার থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠ ভেসে এলো। সে বলল, গল্প দাদু, আমি পল্টু গো। আমরা এসেছি, দরজা খোলো। সুধামো বাবু থরথরে গলায় বললেন, ও তোরা দাঁড়া বাবা একটু, আমি খুলছি। বলেই ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। গল্প দাদু। আসলে সুধামো বাবু পাড়ার ছোট ছোট ছেলেপুলেদের বিভিন্ন গল্প শোনান, তাই তারা ভালোবেসে তাকে গল্প দাদু বলেই ডাকে। হাত দিয়ে দরজাটা খুলেই তিনি দেখলেন পল্টু দাঁড়িয়ে, সাথে আরো অনেকে এসেছে আজ। সুধামো বাবু থরথরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি রে, আজ হঠাৎ সন্ধে নামার এত করে এলি যে? কি ব্যাপার? পল্টু বলল, ব্যাপার কিছু নয় দাদু, আজ যে ভূত চতুর্দশী, তাই আজকের দিনে তোমার থেকে ভূতের গল্প না শুনলে কি হয়, তুমিই বলো। পল্টুর কথা শুনে হো করে হেসে উঠে সুধামো বাবু বললেন, ঠিকই তো বলেছিস, আজ ভূত চতুর্দশীতে ভূতের গল্প তো শোনাতেই হবে। বলেই তাদের সবাইকে ঘরে আসতে বলে ভিড়ায় তিনি তার কেদারায় গিয়ে বসলেন। সবাই ঘরে প্রবেশ করলে তিনি বললেন, পল্টু দরজাটা বন্ধ করে দিয়ে ওই দেওয়ালে ঠেস দিয়ে রাখা মাদুরটা পেতে বসো, আর রান্নাঘর থেকে একটু মুড়ি তেল দিয়ে মাখিয়ে আনো তুই। সবাই মিলে একটু মুড়ি খা। পল্টু দাদুর কথা মতো সব কাজ করে নিয়ে দাদুর চেয়ারের কাছে গিয়ে তার পায়ের নিচে বসে উৎসুক স্বরে বলল, গল্প দাদু, আজ কিন্তু অনেক বেশি ভয়ের একটা গল্প শুনব। সুধামো বাবু কেদারায় বসে তামাক টানছিলেন। পাইপটা মুখ থেকে সরিয়ে একটু কেশে নিয়ে বললেন, ভয়ের কিনা জানি না, তবে নিজে চাক্ষুষ করা একটা সত্যি ঘটনা আজ তোদের বলবো। ততক্ষণে মেঘের গুমোট ভাব কেটে বাইরে বৃষ্টি নেমেছে। পল্টু তাড়াতাড়ি উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দিয়ে আবার যথাস্থানে এসে বসে পড়ল। সুধামো বাবু শুরু করলেন, ঘটনাটা আজ থেকে প্রায় ৪৫ বছর পূর্বের। তখন আমি কলেজে লেখাপড়া সবে শেষ করে একটা স্কুলে পড়াতাম। তখনকার সময় কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল ভারতের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, তাই বাইরের রাজ্য থেকেও অনেকে পড়াশোনার জন্য এই রাজ্যে আসত। সেরকমই একজনের সাথে আমার বন্ধুত্ব হয় কলেজে পড়াকালীন। তার নাম সুরেশ বাঘেল। ছত্তিশগড়ের বাস্তার জেলার লুভা গ্রামে তার বাড়ি। কলেজের জীবন তখন শেষ, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। হঠাৎ একদিন একটা টেলিগ্রাম এলো আমার নামে। দেখলাম সুরেশ করেছে টেলিগ্রামটা। তাতে ইংরেজিতে যা লেখা ছিল তার মর্মার্থ হলো, সুধামো, তুই একবার সময় করে আমাদের গ্রামে ঘুরে যা। তোর ভ্রমণের স্বাদও মিটবে, আর সেই সঙ্গে তোর সাথে অনেকদিন পর দেখা হবে। তোর আসার অপেক্ষায় রইলাম। আমার বরাবরই অ্যাডভেঞ্চার বা ভ্রমণের প্রতি একটা অমর টান ছিল, তাই সেরকম কোনো সুযোগ হলে আমি কোনোভাবেই তা হাতছাড়া করতাম না। এই কারণে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ঘুরেও বেরিয়েছি। যাই হোক, এবার আসল কথায় আসি। টেলিগ্রাম পাওয়া মাত্রই সব গুছিয়ে নিয়ে দুদিন পরেই রওনা দিলাম লুভার উদ্দেশ্যে। টিকিট কেটে ট্রেনে চড়ে বসলাম। প্রায় দিন দুয়েকের পথ, তাই শুকনো খাবার কিছু নিয়ে নিয়েছিলাম ট্রেনে খাবো বলে। যেদিন পৌঁছবো সেদিন হলো আর এক বিপত্তি। ট্রেনের ইঞ্জিনে কি একটা গোলযোগ হওয়ায় ট্রেন দাঁড়িয়ে পড়লো আমার গন্তব্য স্টেশন থেকে 15টা স্টেশন আগে। ইঞ্জিন ঠিক হতে প্রায় অনেকটা সময় লেগে যাওয়ায় যখন পৌঁছলাম তখন রাত্রি প্রায় 9টা। তখন এত বিদ্যুৎ বাতির চলছিল না, লণ্ঠন বা হ্যারিকেনই ছিল একমাত্র ভরসা। স্টেশনে নেমে দেখলাম চারিদিকটা ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। দূরে একটা লণ্ঠনের ক্ষীণ আলো চোখে আসছিল, কোথাও একটাজন প্রাণীও নেই। এই জনবর্জিত প্রান্তরে টিকিট আর কেই বা দেখবে, এটা ভেবেই এগিয়ে যেতে লাগলাম। একটু এগিয়ে যেতেই পিছন থেকে বাজখাই গলায় কে যেন বলে উঠল, ও ভাই সাব, টিকিট তো দিখাইয়ে। জনমানবহীন স্টেশনে হঠাৎ এরকম গলা শুনে চমকে পিছন ফিরে তাকিয়ে দেখি, আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে একটা লোক হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। লণ্ঠনের ক্ষীণ নীলাভ আলোয় দেখলাম লোকটির মুখ খোঁচা খোঁচা দাড়িতে ভরা, চোখে একটা মোটা কালো ফ্রেমের চশমা, চশমার একটা কাচেরও মধ্যেখানে একটা ফাটা দাগ। কাছে আসতে তাকে আরও স্পষ্টভাবে দেখতে পেলাম। লোকটিকে আমি নিজের টিকিট দেখাতে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, मैं यहाँ का स्टेशन मास्टर हूँ, आज ट्रेन देरी से आया है, आप कहाँ जाएंगे? আমি বললাম, আমি লুভা যাব, আমার বন্ধুর বাড়ি। তিনি হিন্দি ভাষী হলেও হয়তো বাংলা বুঝতেন একটু আধটু,
তাই আমার কাছে কথাটা শুনেই তিনি বিস্ময়ের সুরে বললেন, লুভা যায়েঙ্গে। আমি বললাম, হ্যাঁ, আমার বন্ধুর বাড়ি, আমাকে নিমন্ত্রণ করেছে তাই যাচ্ছি। তিনি একটু চুপ থেকে বললেন, যাইয়ে জরুর যাইয়ে, পর উহা জানা আবি ঠিক নেহি হে, ফির ভি সামাহাল ক্যা যাইয়েগা। বলেই তিনি লণ্ঠনটা নিয়ে আবার যেদিক থেকে এসেছিলেন সেদিকেই চলে গেলেন। লণ্ঠনের আলোটা সরতেই অন্ধকার যেন আবার আমাকে গ্রাস করল। আমি এবার ধীরে ধীরে ঘাসে ভরা নিচু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় এলাম। চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে কানে আসছে ঝি ঝি ডাক। কোথাও কোনো বসতি নেই। একটু এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল একটা ছোট্ট কুঁড়ে ঘর। একটা আলোর অস্পষ্ট শিখা যেন বেরিয়ে আসছে আলতো করে খুলে রাখা জানালার ফাঁক দিয়ে। আলোর শিখা দেখে এটুকু অনুমান করলাম নিশ্চয়ই ঘরটিতে মানুষ আছে। তাই আস্তে আস্তে এগিয়ে গেলাম ঘরটার দিকে। ভাবলাম অন্তত লুভা যাওয়ার রাস্তাটা তো জানা যাবে। ঘরটির কাছে গিয়ে দাঁড়ালাম। তালপাতার চাটাই গড়া দরজাটায় আস্তে করে টোকা দিতেই একটা পায়ের আওয়াজ পেলাম। সাথে সাথেই দেখলাম একটা আলো সেই আওয়াজের সাথে সাথেই দরজার দিকে এগিয়ে আসছে। আলোটা দরজার কাছে আসতেই মুচমুচ আওয়াজে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই দেখলাম সামনে এক অশীতিপর বৃদ্ধ হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে। আমাকে দেখে তিনি কাপা কাপা কণ্ঠে বললেন, কৌন হে আপ, ইতনি রাত মে ইহা ক্যা কর রহে হে। আমি বললাম, আমি লুভা যাব, বন্ধুর বাড়ি। ট্রেন দেরি করলো তাই রাত্রি হয়ে গেল। যদি আপনি আমাকে লুভা যাবার রাস্তাটা কোন দিকে একটু বলেন খুব উপকার হয়। আমার বাংলায় কথা শুনে বৃদ্ধ বললেন, আপ বাঙালি হে, लूभा का रास्ता वो जो सामने से चला गया वही है, पर मैं आपको एक बात बता देना चाहता हूँ, आप इतनी रात में वहाँ मत जाइए। বলেই দরজাটা আমার মুখের উপরেই বন্ধ করে দিলেন। আমি ওনার এরকম ব্যবহারে একটু বিরক্ত হলাম ঠিকই, কিন্তু ওনার আমাকে লুভা যেতে বারণ করা, আবার ওদিকে স্টেশন মাস্টারেরও আমাকে বারণ করা যেন আমার মনে একটা খটকার উদ্রেক করলো। আমি ভাবতে লাগলাম এমন কি ঘটনা জড়িয়ে আছে লুভা নিয়ে যে দুজনেই সেখানে যেতে বারণ করলো আমাকে। কিছু এমন থাকলে সুরেশ নিশ্চয়ই বলতো। যাই হোক, অগত্যা নিজের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম বৃদ্ধের বলে দেওয়া রাস্তা ধরে। লুভা গ্রামটা কতটা দূরে সেটাও আমার অজানা, যদিও সুরেশের আমাকে স্টেশনে নিতে আসার কথা ছিল, কেনাসেনি তা বুঝতে পারলাম না। তাই একবার মনে হলো যদি রাত্রিটা কোনোভাবে থাকা যেত বৃদ্ধের বাড়িতে। পরক্ষণেই ভাবলাম তিনি যেভাবে মুখের উপর দরজা বন্ধ করে দিলেন তাতে তার কাছে রাত্রিবাসের অনুরোধ করলে তা বৃথাই হতো। এক ফালি চাঁদ আকাশ থেকে যেন সমগ্র পৃথিবীকে পর্যবেক্ষণ করছিল। আকাশে জ্বলজ্বল করতে থাকা নক্ষত্রগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কালো চাদরে কেউ চুমকি বসিয়ে দিয়েছে, আর সেই চুমকিগুলো চিকমিক করে জ্বলছে। চলতে চলতে অনেকটা পথ তখন অতিক্রম করে ফেলেছি। এখানকার জায়গাগুলোর বেশিরভাগই পাথুরে ভূমি, মাঝে মধ্যে একটা গাছ থাকলেও বেশিরভাগটাই ফাঁকা ধুধু প্রান্তর। আমাদের দেশের মতো ধান, গমের থেকে জোয়ার, বাজরা এসব ফসলের চাষি বেশি এখানে। হঠাৎ একটু দূরেই একটা প্রাসাদ প্রমাণ বড় অট্টালিকা নজরে এলো। এহেন মানব বর্জিত স্থানে এরকম একটা অট্টালিকা থাকতে পারে কল্পনাও করিনি আমি। একেই ট্রেনে আসার ধকল, তার উপর এই রাত্রিতে এতটা পথপদব্রজে এসে আমার শরীরে আর ক্ষমতা কিছু নিঃশেষ ছিল না। তাই আমি ৭-৫ না ভেবেই এগিয়ে গেলাম বাড়িটার দিকে। বাড়িটার যত কাছে যাচ্ছি ততই যেন তার প্রকাণ্ডতা বৃদ্ধি পাচ্ছে। যখন বাড়ির সামনে এসে দাঁড়ালাম, দেখলাম এক বিশাল লোহার দরজা যেন প্রহরীর মতো বাড়িতে প্রবেশের মুখে দণ্ডায়মান। দরজায় কড়া নাড়লাম, কোনো শব্দ পেলাম না কারো। ভাবলাম হয়তো কেউ থাকে না এখানে, তাও আরও কয়েকবার সজোরে কড়া নাড়ালাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম বাড়ির ভিতর থেকে একটা খটখট শব্দ, যেন কেউ খড়ম পরে হাঁটছে। হাঁটার শব্দটা ক্রমশ বড় দরজাটার দিকে এগিয়ে আসতে লাগলো, সাথে আলোর একটা ক্ষীণ জ্যোতি দরজার নিচে দিয়ে আমার চোখে এসে পৌঁছলো। বুঝতে পারলাম কেউ এগিয়ে আসছে দরজার দিকে। একটু পরেই দরজাটা একটা বিকট ক্যারেজ শব্দ করে খুলে গেল। দেখলাম সামনে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে, তার হাতে থাকা মোমবাতির আলোয় দেখলাম রক্তাভ লাল বসন পরিহিত তার শরীর, মুখে অনেক দিনের না কাটা দাড়ির জঙ্গল, মাথার চুল ও যেন বহুদিনের অযত্নে জ্বর পাকিয়ে গেছে। হাত ও মুখের কোচকানো চামড়া দেখে অনুমে বয়স প্রায় ৯০ হবে। আমাকে দেখে সেই বয়স্ক মানুষটি ফ্যাসফ্যাসে গলায় বললেন, কৌন হে আপ, ইতনি রাত মে ইহা ক্যা চাহিয়ে। আমি বললাম, আমি লুভা যাচ্ছিলাম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে আর রাস্তাও ঠিক চিনি না। সারাদিনের ধকল, তার উপর হেঁটে এতটা পথ এসে বড় ক্লান্ত। তাই আজকের রাত্রিটা যদি এখানে একটু আশ্রয় পেতাম খুব ভালো হতো। বয়স্ক মানুষটি বললেন, বাঙালি বাবু আছেন,
ঠিক হে, আজ রাত হামারে ইহাই রেহে যাই, বলেই তিনি আমাকে ভিতরে আপ্যায়ন করলেন। আমি ভিতরে প্রবেশ করতেই তিনি আবার সদর দরজাটা বন্ধ করে লণ্ঠন নিয়ে আমার আগে আগে হাঁটতে লাগলেন। আমি সেই বৃদ্ধকে অনুসরণ করে তার পিছন পিছন চলতে লাগলাম। সদর দরজাটা থেকে বাড়ির বারান্দায় পৌঁছতে একটা বড় পাথর বাঁধানো রাস্তা বেরোতে হয়। আর সেই রাস্তার চারিপাশের বড় উঠান, যেটি বহুদিনের অযত্নে শ্যাওলা ও ঘাস জঙ্গলের আবাসস্থল হয়ে উঠেছে, যেন সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব বিরাজ করছে চারিদিকে। বারান্দায় উঠেই আমাকে সেই বৃদ্ধ বললেন, মেরে সাত উপর আইয়ে, বলেই একটা পাথরে বাঁধানো উঁচু উঁচু সিঁড়ি দিয়ে আমার আগে আগে উঠতে লাগলেন তিনি। আমিও সেই একইভাবে তাকে অনুসরণ করে চলেছি। আর অন্ধকারের মধ্যে তার ওই লণ্ঠনটাই আলোর একমাত্র ভরসা। উপরের বারান্দায় উঠে তিনি একটি ঘর খুলে আমাকে বললেন, আপ আজ রাত ইসি ঘর মে রহি, মে অপকে লিয়ে কুছ খানে কা বন্দোবস্ত করতা হু। আমি আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে থামিয়ে বললেন, মানা মতো কিজিয়ে, আপ ইতনি দূর সে আয়ে হে, কুছ খা লিজিয়ে, জিতো না হো শকে মে লাতা হু, বলেই লণ্ঠনটা নিয়ে আবার সেই সিঁড়ির অন্ধকারে হারিয়ে গেলেন। আমি ঘরটার মধ্যে ঢুকলাম। একটা ঘুমট অন্ধকারে ভরা চারদিক। একটু এগিয়েই একটা কিছুয়েন পায়ে থাকলো। অন্ধকারের মধ্যেই হাতিয়ে দেখলাম একটা লণ্ঠন। আমার সাথে সিগারেট আর দেশলাই সবসময়ই থাকে। ধূমপাই মানুষ তো, তাই আর কি। নিজের পাঞ্জাবির পকেট থেকে দেশলাইটা বের করে লণ্ঠনটা জ্বালালাম। ততক্ষণে আমার পিছনে এসে হাজির হয়েছেন সেই বৃদ্ধ ভদ্রলোক। পিছনে ফিরে তাকাতেই দেখলাম একটা ছোট্ট থালায় করে বাজরার দুটো মোটা রুটি আর খানিকটা সবুজ রঙের কি যেন একটা চাটনি নিয়ে তিনি দাঁড়িয়ে বললেন, রুটি খা লিজিয়ে, জাদা কুছ নেহি লা সাকা। আমি বললাম, আরে না ঠিক আছে, আপনি এত রাত্রে যে এটুকু ব্যবস্থা করেছেন এটাই অনেক। বৃদ্ধের হাত থেকে থালাটা নিয়ে তার প্রদেয় খাদ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রুটির একটা টুকরো মুখে তুললাম। তিনি একটা ম্লান হাসি এসে বললেন, আপ তো যাই, আগার রাত মে কোই জরুরত হো তো মুঝে বুলানা, বলেই আবার ধীর পায়ে চলে গেলেন। সত্যি বলতে যতই মুখে না করি, সারাদিনের পরিশ্রমের পর এই রুটি দুটো যেন অমৃত সমান লাগছিল আমার কাছে। খাদ্যের যে কি সুখ তা একমাত্র ক্ষুধার্তরাই বোঝে। যাই হোক, খাওয়া শেষ করে ঘরের কোণে রাখা একটা কুজো থেকে গ্লাসে জল গড়িয়ে ঢক ঢক করে খেয়ে নিলাম। আলহ যেন এক পরম তৃপ্তি। ব্যাগপত্র এক পাশে রেখে ঘরের দরজাটা বন্ধ করে জানালাটা খুলে দিলাম। চাঁদের ক্ষীণ আলো খোলা জানালা দিয়ে ঘরের মধ্যে আসছিল। লণ্ঠনের আলোটা নিভিয়ে মাটিতে পাতা মাদুরের উপর শুয়ে পড়লাম। সারাদিনের পথশ্রমে শরীর এমনিতেই ক্লান্ত ছিল, তাই শোয়া মাত্রই চোখে ঘুম জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছি ঠিক মনে নেই। হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভেঙে গেল। চোখটা খুলতেই দেখলাম জানালাটা জোরে জোরে খুলছে আর বন্ধ হচ্ছে, সাথে শো শো শব্দে প্রচণ্ড বেগে হাওয়া বইছে বাইরে। সেই হাওয়ার ধাক্কাতেই জানালার এহেন বিকট শব্দ। শরীরটা আমার তখনও বড় ক্লান্ত লাগছে, স্নায়ুগুলো ঝিমিয়ে আছে, উঠতে ইচ্ছা করছিল না ঠিকই, তবুও কোনোরকমে উঠে জানালাটা বন্ধ করে দিলাম। অন্ধকারের মধ্যে থেকে সেটা যেন ধীরে ধীরে আমার চোখেও সয়ে গেছিল, তাই লণ্ঠন জ্বালাতেও আর ইচ্ছা হলো না। পকেট থেকে সিগারেটটা বের করে ধরালাম। একটা সুপটান দিতেই মাথাটা একটু ছাড়লো। ভাবলাম বন্ধুর বাড়ি যেতে গিয়ে এহেন রাত্রি বাসের অভিজ্ঞতা হবে কল্পনাও করিনি। যাই হোক, সিগারেটটা শেষ করে আবার শুতে যাব। ঠিক তখনই কানে এলো একটা শব্দ। শব্দটা ক্ষীণ হলেও রাত্রের নিস্তব্ধতায় তা খুব স্পষ্টভাবেই শুনতে পেলাম। যেন পুরনো কোনো লোহার দরজা খোলার শব্দ, যেন বহুদিন সেটা কেউ খোলেনি। মনের মধ্যে একটা সন্দেহ জেগে উঠল। এত রাত্রে কে দরজা খুলছে? মাদুর থেকে উঠে দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে। সাথে সাথেই হওয়ার প্রচণ্ড বেগঝড়ে রূপান্তরিত হয়েছে ততক্ষণে। ঝড়ের ঝাপটায় বারান্দায় ছিটে আসা বৃষ্টির জলে পা পিছলে মুখ থুবড়ে পড়ে গেলাম। আলহ, মনে হচ্ছে যেন বুকের পাঁজরটা ভেঙে গেল। আস্তে আস্তে দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। বুকটায় বড্ড লেগেছে। উঠতে গিয়ে কানে এলো আর একটা শব্দ, যেন কেউ বিড়বিড় করে কিছু বলছে। আমি ধীরে ধীরে পা টিপে টিপে পাথুরে উঁচু সিঁড়িগুলো দিয়ে নিচে নামতে লাগলাম। নিচে নেমে দেখলাম বারান্দাটা বৃষ্টির জলে পুরো ভিজে গেছে। এমন সময় বিকট আওয়াজে কড়কড় শব্দে বাজ পড়ল। আমি শব্দটার উৎস অনুসন্ধান করতে করতে বারান্দাটার উল্টো দিকে যেতে লাগলাম। এই দিকটা ঝড়ের উল্টো দিক, তাই এদিকে ঝড় ও বৃষ্টির দাপটটা একটু কম। আমি চলতে চলতে একটা বৃহৎ বাক্স সদৃশ বস্তু দেখে থমকে দাঁড়ালাম। বিড়বিড় শব্দটাও ততক্ষণে থেমে গেছে।
বাক্সটা বৃহৎ আকারের, আর তার উপরের ঢাকনা পা খোলা। কাছে এগিয়ে যেতেই বুঝতে পারলাম সেটা পুরোপুরি লৌহ নির্মিত। বুঝতে অসুবিধা হলো না যে আমি ঘর থেকে লোহার দরজা খোলার যে শব্দটা পেয়েছিলাম সেটা এই বাক্সের ঢাকনা খোলারই ছিল। খোলা জায়গাটা দিয়ে আলোর একটা ক্ষীণ জ্যোতি বাইরে আসছিল। একবার মনে হলো, এই বাক্সের ভিতর থেকে আলো কিভাবে আসছে? তাহলে এই বাক্সের মধ্যে দিয়ে কি অন্য কোনো গুপ্ত রাস্তা আছে? সেই বৃদ্ধ লোকটিকেও তো কোথাও দেখলাম না, হয়তো ঘুমোচ্ছেন। কিন্তু এই বাড়িতে আমি যখন এসেছিলাম তখন তো ওনাকে ছাড়া আর কাউকে দেখিনি। তাহলে এই আলোরজ্যোতির উৎস কি? কেউ কি তাহলে কোনো অসৎ উদ্দেশ্যে এই ঝড় বাদলের রাত্রে ওই বৃদ্ধের অসহায়ত্বের সুযোগে কোনো কিছু চুরি করতে এসেছে? মনের মধ্যে এহেন নানারকম প্রশ্ন উঁকি দিতে থাকলো। আমি এবার ধীরে ধীরে বাক্সের উপরে উঠে দেখলাম সেই একই রকম পাথরের সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমি এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। কয়েকটা সিঁড়ি নামার পরই থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে যা দেখলাম তা ভাষায় অবর্ণনীয়। দেখলাম লাল রক্তবসন পরিহিত এক ব্যক্তি হোমাগ্নির সম্মুখে বসে আছে, আর ঘন ঘন সেই আগুনে কিসের যেন একটা আহুতি দিচ্ছে। সেই রক্তবসন পরিহিত ব্যক্তিটি এবার যেন কি একটা বিড়বিড় করে পড়তে লাগলেন। উচ্চারণ আর শব্দশৈলীর সাজুজ্যে এটুকু অনুমান করলাম যে তিনি কোনো মন্ত্র পাঠ করছেন, কিন্তু সেটি আমাদের বৈদিক মন্ত্রাদির অনুরূপ নয়। আমি নিজে ব্রাহ্মণ, তাই পূজার্চাদির মন্ত্র সম্পর্কে আমি অবগত, কিন্তু তার উচ্চারিত মন্ত্রে বৈদিকতার কোনো ছোঁয়া নেই, বরং তিনি যেন কোনো এক নিষিদ্ধ মন্ত্রোচ্চারণের মাধ্যমে কাউকে জাগাতে চাইছেন। পরমুহূর্তেই হোমাগ্নিতে আহুতি দিতেই সেই প্রজ্বলিত অগ্নিশিখার আলোকে তার সামনে থাকা মূর্তিটি আমার চোখের সামনে স্পষ্ট ফুটে উঠল। কি বিভৎস সেই মূর্তি, কি অপ্রাকৃত তার রূপ! মূর্তি চাক্ষুষ করা মাত্রই আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দেখলাম, আমার থেকে অনতি দূরে দাঁড়িয়ে থাকা সেই মূর্তির মাথায় একটা কাটার মুকুট, সাথে চোখ দুটো থেকে যেন এক রক্তাভ লাল আভা ঝরে পড়ছে। ড্রংস্টাকরাল মুখের মধ্যিখান দিয়ে বহুযুগের লালসায় লালায়িত জিহ্বা লকলকে হয়ে বাইরে বেরিয়ে আছে। আর সেই অপ্রাকৃত মূর্তির সামনে বসে অগ্নিতে মুহুর্মুহু আহুতি দিয়ে যাচ্ছে সেই ব্যক্তিটি। এই দৃশ্য চাক্ষুষ করে আমি নিশ্চল পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলাম। এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মূর্তির সামনে বসে থাকা ব্যক্তিটি আকস্মাৎ চিৎকারে আমার হুঁশ ফিরল। সে উঠে দাঁড়াতেই আমি দেখতে পেলাম ওই রক্তাভ বসন পরিহিত ব্যক্তি আর কেউ নয়, সেই বৃদ্ধ। বুকের ভিতরটা ছেদ করে উঠল মুহূর্তে। সেই বৃদ্ধ দুহাত তুলে মূর্তির উদ্দেশ্যে জয়ধ্বনি দিতে লাগলো। আমি সিঁড়ি দিয়ে এবার একটু উপরের দিকে উঠে অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ে সেখান থেকে বিস্ময়ের সাথে আমার সামনে ঘটে চলা দৃশ্য দেখতে থাকলাম। জয়ধ্বনি দেওয়া শেষ হলে সেই বৃদ্ধ একটা বড় পাত্র সদৃশ কিছু বস্তু নিজের হাতে তুলে নিয়ে মূর্তি উদ্দেশ্য বলল, তু বহুত যুগ সে ভুখা হে, আজ মে তেরা ভুখ শান্ত করুন। বলেই মূর্তির পাশে দেওয়ালে থাকা একটা ছোট্ট দরজা খুলে লণ্ঠন হাতে সেদিকে চলে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে এতক্ষণ সবটা লক্ষ্য করছিলাম। বৃদ্ধের ওই দরজা দিয়ে যাওয়া মাত্রই আমার মনে কৌতূহলটাও যেন দ্বিগুণ বেড়ে গেল। বুকের পাঁজরের ব্যথাটাও যেন উধাও হয়ে গেছে ততক্ষণে। হয়তো বাচকের সামনে ঘটে চলা অনভিপ্রেত ঘটনায় আমার ব্যথার কথাটা মনেই ছিল না। যাই হোক, আমি এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। বৃদ্ধ যে দরজাটা দিয়ে গেল সেদিকে যেতে গিয়ে একবার থমকে দাঁড়ালাম। হোমের আগুন তখনও জ্বলছে, আর সেই শিখায় এবার আরও কাছে থেকে চাক্ষুষ করলাম সেই মূর্তিকে। দেখা মাত্রই যেন আমার সারা শরীর বরফের ন্যায় কঠিন হয়ে গেল। চোখটাকে মূর্তির দিক থেকে দ্রুত ফিরিয়ে নিয়ে আমি খুব সন্তর্পণে ওই দরজাটার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপরও ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম সরু পথটা দিয়ে। যাবার পথটা যেমন সংকীর্ণ তেমনি গাছের শিকড় আর মাকড়সার জালে ভরা। মুখের মধ্যে ক্রমাগত সেই শিকড় আর জালের আঘাত আসতে থাকলো। আমি হাত দিয়ে কোনো রকমে সেই বাধাগুলো সরিয়ে এগিয়ে যেতে থাকলাম। অনেকটা পথ এগোবার পর একটা ধুপ ধপ শব্দে আমি দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি যেন কাঁপছে, আর এই কম্পন অনেকটা ঠিক হৃৎপিণ্ড কম্পনের মতো। আমি যেন কারো হৃৎপিণ্ডের উপর দাঁড়িয়ে আছি। আমার মানসিক অবস্থা তখন ঠিক কীরকম ছিল তা আমি ভাষায় হয়তো বোঝাতে অক্ষম। ঠিক তখনই আমার চোখে এলো সেই লণ্ঠনের ক্ষীণ আলো। আমি সেই আলোর দিকেই এগিয়ে চললাম বশীভূতের মতো। একটু এগিয়ে দেখলাম সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তার এক হাতে লণ্ঠন আর এক হাতে সাদা রঙের কি যেন একটা বস্তু। সেটা যে ঠিক কি তা আমি বুঝতে পারলাম না। একটু ভালো করে লক্ষ্য করতেই আমার বুকের রক্ত শুকিয়ে এলো।
দেখলাম সেই বৃদ্ধ যেখানে দাঁড়িয়ে আছে সেই সম্পূর্ণ স্থানটির চারিদিকের দেওয়াল চাপ চাপ টাটকা রক্তের দ্বারা আবৃত, তার সাথে গাছের শিকড়গুলির ঘন সন্নিবেশনের ফলে তা যেন মানবদেহের শিরা উপশিরার ন্যায় রূপ নিয়েছে। আর সেই দেওয়ালের স্থানে স্থানে যেন বহু মানব হৃৎপিণ্ড দেহীনভাবেই ক্রমাগত ধক ধক শব্দে স্পন্দিত হয়ে চলেছে। আমি আর সহ্য করতে পারছিলাম না এই দৃশ্য, কিন্তু আমি যে পালিয়ে আসবো সে ক্ষমতাও আমার নেই। আমার পা দুটো যেন আমার ইচ্ছার বিরুদ্ধেই লোহার মতো কঠিন হয়ে গেছে। আমার চোখের সামনে এরপর যা ঘটল তার ব্যাখ্যা আমি কোনোদিনও পাইনি। আমি দেখলাম সেই বৃদ্ধ জোরে জোরে কোনো এক নিষিদ্ধ অপ্রাকৃত সত্তাকে আহ্বান করে চলেছে। এভাবে কিছুক্ষণ করার পর হঠাৎ সে চুপ করে গেল। কিছুক্ষণ বাদে সেই বৃদ্ধ ফ্যাসফ্যাসে গলায় ডেকে উঠে বলল, আও আও, জলদি আ যাও। বলা মাত্রই এক অমানুষিক হুঙ্কার করে অন্ধকার থেকে কি যেন একটা অতিমানবিক টিক বেরিয়ে এলো। আর আসা মাত্রই সেই বৃদ্ধ তার হাতে থাকা সাদা বস্তুটা ওই জীবের দিকে ছুড়ে দিল। সেই জীবটি ক্ষুধার্তের মতো ওই বস্তুটার উপর ঝাঁপিয়ে পড়ে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। বস্তুটিকে ধরা মাত্রই সেই জীবের হাত থেকে অনেকগুলি স্বর্ণ মুদ্রা পড়ে গেল। মুদ্রাগুলি দেখা মাত্রই বৃদ্ধের চোখ যেন এক অকৃত্রিম লালসায় চকচক করে উঠল। সেই বৃদ্ধ তখন সেগুলিকে তাড়াতাড়ি করে কুড়োতে লাগলো। খাওয়া শেষ করেই সেই অতিমানবিক জীব আমার দিকে তাকাতেই আমার গলা দিয়ে অস্ফুট এক ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে পড়ল। সেই বৃদ্ধ তখন আমার দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলে উঠল, তুমি হা ক্যা কর রহে হো, কিউ আয়ে হো তুমি হা। আমি থতমত খেয়ে পালাবার উপক্রম করতেই দেখলাম সেই জীব অতর্কিতেই ওই বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ল। আর মুহূর্তেই আর্তনাদ করে উঠল সেই বৃদ্ধ। তার হাত থেকে সব মুদ্রা পড়ে গেল। সেই অমানুষিক জীবের দাঁতার নখের আঘাতে সেই বৃদ্ধের সারাটা শরীর ঝলসে গেল নিমেষেই। আমি এবার প্রাণপণে ছুটতে লাগলাম সেই সংকীর্ণ অন্ধকারাচ্ছন্ন পথ দিয়ে। কোন দিকে যাব, কিভাবে যাব, আমার মাথায় তখন কোনো কিছুই আসছিল না। শুধু ভাবছিলাম আমাকে পালাতেই হবে, না হলে আমি বাঁচব না। দৌড়তে দৌড়তে আমি গিয়ে পড়লাম বাড়িতে প্রবেশের সেই পাথর বাঁধানো রাস্তাটার উপর। বুকের মধ্যে তখন যেন কেউ আমার হাতুড়ি পিটিয়ে চলেছে। আমি একটু থেমে নিঃশ্বাস নিতে লাগলাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডেন এখনই বুকের পাঁজর চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে পড়বে। আমি একটু স্থিতিশীল হয়ে বাড়ি থেকে বেরোবার উদ্দেশ্যে সদর দরজার দিকে এগোতে যাব। এমন সময় পিছন থেকে সেই চেনা ফ্যাসফ্যাসে স্বরে কে যেন কাতরভাবে বলে উঠল, আপ জানে সে পাহেলে এ মুদ্রা লেকে যাই। শব্দটা শুনে পিছনে তাকাতেই যা দেখলাম তাতে আমার স্নায়ুগুলো যেন অসাড় হয়ে গেল। দেখলাম সেই বৃদ্ধ, যার সারা শরীর দগদগে পোড়া ঘায়ে পরিপূর্ণ, চোখ দুটো পুড়ে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। সে তার পোড়া হাতে কয়েকটা স্বর্ণ মুদ্রা নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলছে, আপ এই মুদ্রা লেকে যাই। আমি এই দৃশ্য দেখে রুদ্ধশ্বাসে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে রাস্তার পাশে পড়ে থাকা পাথরে হুঁচট খেপড়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন আমি আমার চোখ দুটো খোলার চেষ্টা করলাম। ধীরে ধীরে তাকাতেই একটা তীব্র আলোর ছটা চোখে এসে লাগলো। পরক্ষণেই চোখটা বন্ধ করে নিয়ে আবার ধীরে ধীরে খোলার চেষ্টা করলাম। চোখ খুলে দেখি পাশের জানালা দিয়ে তীব্র সূর্যের আলো আমার চোখে এসে পড়েছে। সারারাত্রি ঘনন্ধকারে থেকে হঠাৎ সূর্যের আলো যেন সহ্য হচ্ছিল না আমার চোখে। ধীরে ধীরে চারিদিকে তাকিয়ে দেখলাম আমি একটা ঘরে শুয়ে আছি, কিন্তু এটা যে কোথায় তা বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর একটা স্বর কানে এলো। কাটা ভাঙা বাংলায় কে যেন বলে উঠল, তুই ঠিক আছিস তো বন্ধু? সেদিকে তাকাতেই দেখলাম সুরেশ দাঁড়িয়ে। আমি ওকে দেখা মাত্রই নিজের হাতে ভর দিয়ে শরীরটাকে বিছানা থেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সুরেশ আমার কাছে এসে আমাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে বলল, উঠো মতো, শুয়ে থাক। আমি শুয়ে পড়ে কথা বলতে গিয়ে দেখলাম আমার গলা দিয়ে যেন স্বরই বেরোচ্ছে না। একটু গলাটা ঝেড়ে নিয়ে কষ্ট করে বললাম, আমি এখানে এলাম কিভাবে? सुरेश बोल्लो, मैं सुबह निकला स्टेशन जाने के लिए। थोड़ा दूर जाने के बाद किछु लोग देखलाम एक जगह जटला करे दाड़िए। पास जाते ही मैंने देखा कि तू पड़ा हुआ है। उसी वक्त तुझको उठा ला मेरे यहाँ। आमी बोल्लाम, काल नीते गेली ना केनो आमाके? सुरेश बोल्लो, अरे गया था, पर जब ट्रेन के आने का समय निकल गया तब स्टेशन मास्टर को पूछा तो उसने कहा कि ट्रेन आ जाने में देर है। मैंने सोचा कि आज अगर ट्रेन आए तो तू स्टेशन में ही रह जाएगा शायद, इसीलिए लौट आया था। आज सुबह ही तुझे लेने के लिए निकला था, तभी तू पड़ा हुआ मिला मुझे। निजेर कथाटा शेष करेई से सन्निग्ध भावे आमाके प्रश्न करलो, काल रात क्या हुआ था? आमी एबार ताके काल रात्रे आमार साथे घटे जावा सब घटना सविस्तारे बोल्लाम।
সব শুনে সে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকার পর আমাকে যা বলল তার বাংলাটা এরকম: তুই যে পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়ে সন্ধ্যের পর সেভাবে কেউ যাতায়াত করে না। আর তুই যে বাড়িটার কথা বললি সেটা বহুদিনের পরিত্যক্ত, কেউ থাকে না সেখানে। তবে আমরা শুনেছি বহুদিন আগে সেখানে নাকি এক কাপালিক থাকতো। কোনো মন্দির সেখানে নেই, তবুও সে প্রতি রাত্রে তার গোপন কোনো কক্ষে কি যেন এক নিষিদ্ধ দেবতার উপাসনা করত। চরিত্রগতভাবে প্রচণ্ড লোভী ছিল সে। নিজের উপাসনার কারণে একসময় বহু মানুষকে নরবলি দিয়ে তাদের বুকের হৃৎপিণ্ড সে বের করে সেই দেবতার পায়ে উৎসর্গ করে। শোনা যায় কোনো এক অজানা জীবের আক্রমণে তার নাকি মৃত্যু হয়। এই ঘটনার কয়েক বছর পর হঠাৎ একদিন কিছু বাইরের ছেলে আমাদের গ্রামে ঘুরতে আসে তাদের কোন আত্মীয়ের বাড়ি। তারাই একদিন রাত্রে সেখানে যায় কাউকে না বলে। পরের দিন অবধি তারা না ফেরায় তাদের আত্মীয়ের বাড়ির লোক গ্রামবাসীদের নিয়ে তাদের খুঁজতে বেরিয়ে ওই বাড়ির ভিতর তাদের পরে থাকতে দেখে। তাদের সবার শরীর আগুনে পুড়লে যেমন চামড়া ঝলসে যায় তেমন ভাবেই ঝলসে গেছিল। আর তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে স্বর্ণমুদ্রা। সেই থেকে ওই বাড়ির আশেপাশে কেউ যায় না, সাথে ওই রাস্তা দিয়েও সন্ধ্যের পর কোনো জনপ্রাণী চলাচল করে না। ভগবানের অশেষ কৃপা যে তুই বেঁচে ফিরেছিস। সবটা শুনে কালকে রাত্রের সব ঘটনা আমার চোখের সামনে জ্বলজ্বল করে উঠল। মনে মনে ভাবলাম, আমি কাল যা চাক্ষুষ করেছি তা হয়তো এই জীবদ্দশায় আমার পক্ষে ভোলা সম্ভব নয়। আর ওই স্বর্ণমুদ্রা হাতে নিলে আমার পরিণতিও যে একই হতো সেটা বুঝতেও অসুবিধা হলো না। লালসা যে কখন নিজের অজান্তেই নিজের জীবনে অভিশাপ হয়ে ওঠে তার প্রত্যক্ষ দোষটা আমি নিজে। তাই নিজেই সত্যিকতা ও নির্লোভ চরিত্রের প্রতি নিজেরই গর্ব হলো একবার। তারপর আমি মনে মনে নিজের প্রাণ ফিরে পাওয়ার জন্য পরমপিতা পরমেশ্বরকে ভক্তি ভরে প্রণাম জানালাম। নীল রঙের ছোট হিরে সমাপ্ত। নীল রঙের ছোট হিরে তৃতীয় গল্প, ভূতের অনুসন্ধান। তখন দুপুরবেলা নিজের ঘরে বসে আনমনে কি যেন এক গভীর চিন্তা করছিল পল্টু। হঠাৎ দুম করে বাইরে বেরিয়ে এসে মা ও মা বলে ডাক দিল। যেন এক বিশাল অনুসন্ধিৎসা তার মনে জাগরিত হয়েছে। সে অতি উৎসুক কণ্ঠে মাকে জিজ্ঞাসা করল, মা তুমি ভূত দেখেছ? শালিনী দেবী অর্থাৎ পল্টুর মা দুপুরের অসহ্য গরমের মধ্যে রান্নাঘরে রান্না করছিলেন। একে গরম তার উপর জ্বলন্ত গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে থেকে এমনিতেই হাঁসফাঁস অবস্থা তার, এর উপর ছেলের উদ্ভট প্রশ্নবাণে বিরক্ত হয়ে বললেন, পৃথিবীর সবথেকে বড় ভূত তো এই বাড়িতেই আছে, রোজ দেখছি তো তাকে। মায়ের এরকম উত্তর শুনে পল্টুর বুঝতে আর বাকি থাকলো না যে মা কতটা রেগে আছে। তাই নিঃশব্দে গুটি গুটি পায়ে সেপুনরায় স্বস্থানে গমন করে। পল্টু ছোট্ট পুটকে এখন ক্লাস 3-তে পড়ে। পল্টুর মা শালিনী দেবী গৃহবধূ। পল্টুর বাবা সৈকত চ্যাটার্জি একবার সরকারি আমলা, বদলির চাকরি হওয়ায় সৈকত বাবুকে বহু জায়গাতেই যেতে হয়। পল্টুর 3 বছর বয়সে তিনি বদলি হয়ে আসেন মালদা জেলায়। সৈকত বাবুর কাজের চাপ বেশি হওয়ায় পল্টু বাবাকে সেভাবে না পেলেও মা তার কাছে সবকিছু। তার যত প্রশ্ন যত জিজ্ঞাসা সব মায়ের কাছে। বকা যতই খাক না কেন প্রশ্ন শেষ হয় না ওর। শালিনী দেবীও পল্টু অন্তঃপ্রাণ, কিন্তু ওই যে ওর প্রশ্নবাণে নিরন্তর বিধ্বস্ত হতে হয় তাকে। তবুও দিন শেষে পল্টুই তার সব, তার নয়নের মণি। এখানে তো একটা কথা বলাই হলো না, পল্টুরও একটা সুন্দর মিষ্টি নাম আছে, অগ্নিশ্বর চ্যাটার্জি। ছোট্ট পল্টুর একটাই স্বপ্ন, ভূত দেখবে সে। কিভাবে দেখা যাবে, কেমন দেখতে হয়, ওরা এসব নিয়ে খুব উৎসুকতা ওর। কোনো এক সময় দিদুনের কাছে সে ভূতের গল্প শোনে, তখন দিদুনকে জিজ্ঞাসা করে, আচ্ছা দিদুন ভূত কেমন হয়? ওরা দেখা দেয় সবাইকে? ছোট্ট পল্টুর প্রশ্নের উত্তরে হাসি মুখে দিদুন বলে, না সোনা, ভূতের আসব সময় সবাইকে দেখা দেয় না, ভাগ্যে থাকলে তবেই দেখা যায় তেনাদের। পল্টু তার শিশুসুলভ সরল মনে পুনরায় জিজ্ঞাসা করে, আমাকে দেখা দেবে? আমি দেখতে পাবো ওদের? আমার ভাগ্যে আছে ওদের দেখা পাওয়া। দিদুন একগাল হাসি নিয়ে বলে, তেনাদের ইচ্ছা হলে নিশ্চয়ই দেখা দেবে। এরপর থেকেই ভূত নিয়ে, তাদের দেখা পাওয়া নিয়ে খুব চিন্তা পল্টুর। ছোট্ট পল্টু পড়াশোনার সাথে সাথে ভূতের চিন্তা নিয়েই বড় হতে থাকে একটু একটু করে। ঠাকুরমার ঝুলি, চাঁদের বুড়ি আরও বিভিন্ন কার্টুন গল্প সমগ্র টিভি দেখে জানতে থাকে সে। একদিন সে টিভিতে এক শাকচুন্নি আর তান্ত্রিকের গল্প দেখছিল। হঠাৎ তান্ত্রিকের একটা মন্ত্র তার খুব ভালো লাগে। সে ভাবে এটা লিখে রাখলে ভালোই হবে, ভূত বা পেতনি এলে বেশি ভয় যদি পাই তখন এই মন্ত্র বলে ওদের তাড়িয়ে দেব। শিশু মনে কখন যে কি ইচ্ছা জাগরিত হয় সেটাকেই বা বুঝতে পারে। সে পেন খাতা নিয়ে মন্ত্র লিখতে লাগলো। তান্ত্রিক বলে আর পল্টু লেখে।
মন্ত্রটা হলো এইরকম, লাং দুম লাং, কিরিমিরি করা। ভূতপেতনি শাকচুন্নির ঘাড় মটকে দেব মরা। ফুরুম ফারাম ফস, ভূতপেতনি দত্তি দানব সবাই আমার বশ। হলুদ পোড়া সর্ষে, মারব ঝাঁটা জড়ছে। পল্টু এবার আরো সাহসী হয়ে গেছে, সে ভূত তাড়ানোর মন্ত্রও শিখে নিয়েছে আজ। মাকে সে বলে, মা আমি ভূত তাড়ানোর মন্ত্র শিখে নিয়েছি, তোমার আর ভয় নেই। ছেলের কথা শুনে হাসতে থাকে শালিনী দেবী। দেখতে দেখতে অনেকগুলো বছর অতিক্রান্ত। আদরের ছোট্ট সেই পল্টু আজ অগ্নিশ্বর চ্যাটার্জি হয়ে উঠেছে, এক সুপুরুষ সুদর্শন যুবক। সে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সাইকোলজি নিয়ে স্নাতক। অনেক বন্ধুবান্ধবতা। পল্টুর অসাধারণ ব্যক্তিত্বের জন্যে সে সবার খুব প্রিয়। কলকাতায় থেকে পড়াশোনা করার সুবাদে সে এখন অনেক আধুনিক, কিন্তু এত সব কিছুর পরেও তার ছোট্টবেলার সেই সরল মনের ভৌতিক অনুসন্ধানে কোনো ভাটা পড়েনি আজও। তার প্রিয় বন্ধু সাবনি, সে জলপাইগুড়ির এক ছোট্ট গ্রামের থেকে কলকাতায় পড়তে আসে, সেখানেই আলাপ দুজনে। সাবনি কিন্তু পল্টুর 180 ডিগ্রি বিপরীত মেরুতে অবস্থান করে, তবুও দুজনে দুজনের প্রাণ। পল্টু যতটা ভূতার নেশি, সাবনি ততটাই ভূতের অস্তিত্বকে পদে পদে নস্যাৎ করে। পল্টুর খারাপ লাগে, তবুও কিছু বলে না সে সাবনিককে। ভূতের ব্যাপারটা এড়িয়ে চলে সাবনিকের থেকে। একবার বর্ষার সময় হঠাৎ করে সাবনিক পল্টুকে তার বাড়ি অর্থাৎ জলপাইগুড়ি যেতে অনুরোধ করে। পরীক্ষাও শেষ, তার উপর এরকম বর্ষায় জলপাইগুড়ির গাছপালায় ভরা প্রাকৃতিক দৃশ্য, চা বাগান এবং সর্বোপরি গরুমারা অভয়ারণ্য দেখার নির্ভেজাল আনন্দের লোভ পল্টু ছাড়তে পারে না। তাই এক কথায় রাজিও হয়ে যায়। হাওড়া থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে বসে ওরা দুজনে। রাত্রের খাবার খেয়ে নিয়েছিল ওরা, কিন্তু রাস্তায় খাবে বলে কিছু স্ন্যাক্স আর জলের বোতল নিয়ে নেয়। ট্রেন হাওড়া ছেড়ে বেরিয়ে গেলে পল্টু বলে, তুই এত সুন্দর প্রপোজাল দিয়ে যে কি আনন্দ দিলি না আমাকে, বলে বোঝাতে পারবো না রে। সাবনিক বলে, চল তো আগে, তোর সব ইচ্ছা পূরণ করব। পল্টু সাবনিককে বলে, সব ইচ্ছা মানে? সাবনিক বলে, এলেই জানতে পারবি। পল্টু আর কথা না বাড়িয়ে জানলার পাশে নিচের বার্থে বসে থাকে, আর সাবনিক উপরের বার্থে উঠে শুয়ে পড়ে। জানলার ধারে বসে ফুরফুরে হাওয়া খেতে খেতে কখন পল্টুও ঘুমিয়ে পড়ে। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন এলে ওরা নেমে পড়ে। ওখান থেকে একটা টাটা সুমো ভাড়া করে ওরা দুজন সাবনিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাবনিকের বাড়ি পৌঁছতে প্রায় সকাল 10:30 বেজে যায়। বাড়িতে পৌঁছেই ওরা দুজনে ভালোভাবে স্নান করে নেয়। সারা রাত্রি ট্রেন ভ্রমণের ধকল অনেকটা লাঘব হয় ঠান্ডা জলে স্নান করে। এরপর দুপুরের খাবার খেয়ে দুজনে টানা একটা ঘুম দেয়। যখন ঘুম থেকে উঠে তখন বৈকাল 5টা। সেদিনটা সাবনিকদের গ্রাম পায়ে হেঁটে সাবনিকের সাথেই ঘুরে দেখে পল্টু। খুব সুন্দর সবুজে মোড়া নির্মল প্রকৃতির কোলে একখানা ছোট্ট গ্রাম। কত গাছপালা, কত মাটির বাড়ি, মাঝে মধ্যে কিছু পাকা বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে। মনটার এক অজানা আনন্দে পুলকিত হয়ে ওঠে পল্টুর। এসব তো আর কলকাতায় নেই, শুধু কংক্রিটের জঙ্গল। পরের দিন গরুমারা অভয়ারণ্য দেখাতে পল্টুকে নিয়ে যায় সাবনিক। পল্টু সেখানে চিতা বাঘ, বাইসন, ময়ূর অনেক কিছু দেখে। অনেকটা সময় তারা ওই অভয়ারণ্যে কাটায়। তারপর সাবনিক পল্টুকে নিয়ে একটি চা বাগানে যায়। পল্টু দেখে চা বাগানের ঢালু জমি যেন উঁচু থেকে নিচু হয়ে নেমে গেছে, চা গাছগুলো ওই ঢালু জমিতে শারীরিকভাবে দাঁড়িয়ে আছে। কি অপরূপ সৌন্দর্য, বলে ওঠে পল্টু। সাবনিক বলে, এতদিন তো ছবিতে, টিভিতে চা বাগান দেখেছিস, এবার সচক্ষে দেখ। পল্টু অপলক দৃষ্টিতে প্রকৃতির সবুজ সৌন্দর্য যেন প্রাণ ভরে উপভোগ করতে থাকে। তার মনে হয় এখানেই থেকে যাবে সে, আর ফিরবে না। এমন সময় সাবনিক বলে ওঠে, অনেকক্ষণ হলো রে, এবার চল বাড়ি ফিরতে হবে। পল্টুর স্থির চিত্তে সাবনিকের কথা যেন অতর্কিতে আঘাত করে। পল্টু বলে ওঠে, ও হ্যাঁ চল চল। দুজনে ফিরে আসে সেদিনের মতো। রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ির দাওয়ায় বসে বসে গল্প করছিল দুজনে। এমন সময় সাবনিক বলে ওঠে, ভূত দেখতে চাস? হঠাৎ সাবনিকের মুখে এরকম কথা শুনে প্রথমটায় ভ্যাবাচাকা খেলেও উৎসুক কণ্ঠে পল্টু বলে, কে দেখাবে তুই? সাবনিক হালকা হাসি ঠোঁটের কোণে এনে বলে, হুম হুম। পল্টুর সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে ছেলেবেলার স্বপ্ন পূরণের আশায়। তবুও সাবনিকের মতো ভূত অবিশ্বাসী ছেলের হঠাৎ তাকে ভূত দেখানোর কথায় কেমন একটা খটকাও লাগে পল্টুর মনে। তবু এতদিনের স্বপ্ন পূরণ যদি সাবনিকই করে তাতে ক্ষতি কি? হোক না ও অবিশ্বাসী, আমার ভূত দেখা নিয়ে তো কথা। ভাবতে থাকে পল্টু, কবে দেখাবি, কিভাবেই বা দেখবি? প্রশ্ন করে পল্টু। সাবনিক উত্তর দেয়, কাল অমাবস্যা, কালই দেখাবো। কিভাবে সেটা সময়ে জানতে পারবি।
পল্টু আর কোনো প্রশ্ন করে না। পরের দিন সকালে সাগ্নিক বাইরে চলে যায়। পল্টুকে বলে যায়, তোর ইচ্ছা পূরণের ব্যবস্থা করতে চললাম, তুই ততক্ষণ আমার ভাইয়ের সাথে গল্প কর। সাগ্নিকের ভাই, নাম দেবদত্ত, ভালোবেসে দেবু বলে ডাকে সবাই ওকে। ও এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছে। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ওর শখ। সুঠাম শক্তিশালী শরীরের অধিকারী সে, খুব ভালো ফুটবল খেলে। যাই হোক, সাগ্নিক ফেরার আগে ওর ভাইয়ের সাথে খুব ভালো সময় কাটায় পল্টু। পল্টুর কেমন একটা মায়া পড়ে যায় সাগ্নিকের ভাইয়ের প্রতি, খুব ভালো ছেলেটা। দুপুর ঠিক 12টায় ফিরে আসে সাগ্নিক, এসেই বলে, ব্যবস্থা হয়ে গেছে। পল্টু রোমাঞ্চিত হয় ভূত দেখার উৎসুকতায়। সন্ধ্যার সময় পল্টুকে নিয়ে সাগ্নিক বেরিয়ে যায় বাড়ি থেকে। গ্রাম থেকে অনেক দূরে একটা ভাঙা বাড়ির নিকট পৌঁছায় তারা। তখন রাত্রি প্রায় 8টা। অমাবস্যার নিকষ অন্ধকারের মধ্যে একটা আলোর ক্ষীণ জ্যোতি চোখে আসে পল্টুর। আলোটা ওই বাড়ির বাইরে জ্বলন্ত কোনো বস্তু থেকেই আসছিল। অন্ধকারের আলোয় দূর থেকে বাড়িটিকে দেখে মনে হলো যেন এক বিভীষিকা তার অনিবার্য পরিণতির অপেক্ষায় অপেক্ষমান। ভূতান্বেষী পল্টুর বুকটা আজ কেমন যেন ছেদ করে ওঠে প্রথমবার। সে সাগ্নিককে বলে, সত্যি কি ভূত আছে ওখানে, নাকি মজা করছিস? সাগ্নিক বলে, তুই ভয় পাচ্ছিস নাকি? তুই তো ভূত দেখতে চাইতিস, ভয় পেয়ে গেলি। পল্টু সাগ্নিকের এরকম শ্লেষপূর্ণ কথায়ও কিছুটা লজ্জিত বোধ করে। পল্টু বলে, আরে ধুর, ভয় কেন পাবো? তুই তো সবসময় এসব নিয়ে মজা করিস, তাই বিশ্বাস হচ্ছে না। সাগ্নিক বলে, চল, মজা সত্যি হবে আজ। পল্টু আর কিছু না বলে সাগ্নিকের পিছু পিছু চলতে থাকে। চলতে চলতে পল্টুলকো করে আকাশ যেন এক ঘন মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। ভাঙা বাড়িতে পৌঁছে তারা দেখে কয়েকজন মাঝবয়সী লোক বসে আছে, আর তাদের সামনে খড় কাঠ পাতায় কৃত করে আগুন জ্বালানো। সেই আলোই পল্টু দেখেছিল দূর থেকে। সাগ্নিক ওদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলে, হরেন, আমরা এসেছি, তুই ব্যবস্থা করে রেখেছিস তো? মাথা নাড়িয়ে সম্মতি দেয় লোকটা। তারপর আমাদেরকে নিয়ে ওই বাড়ির একটা ঘরে যায়। ঘরের দরজা খুলতেই ক্যাচকুচ শব্দে ভরে ওঠে চারিদিক, যেন কোনো রকমে দরজাখানা তার অস্তিত্বের জানান দিচ্ছে নিজের দীর্ণ বিদীর্ণ আওয়াজের মাধ্যমে। পল্টুর মনে হলো কে যেন তাকে ফিসফিস করে বলছে, এক চরম পরিণতি আসন্ন, চলে যা, চলে যা। পল্টু একটু থমকে যায়। সাগ্নিক বলে, দাঁড়ালি কেন? ভিতরে আয়। পল্টু যেন যেতে চাইছিল না, কিন্তু পাছে সাগ্নিক আবার তাকে নিয়ে বিদ্রুপ করে সেই ভয় চুপচাপ ঘরের মধ্যে প্রবেশ করে সে। ঘরের মধ্যে একটা গুমট অন্ধকার। ঘরে ঢুকতেই কেমন একটা সোদা গন্ধ নাকে আসে পল্টুর, গাটা কেমন যেন করে ওঠে তার। হঠাৎ একটা দেশলাই কাঠি জ্বালার আওয়াজ হয়। পল্টু ফিরে তাকিয়ে দেখে যে লোকটা দেশলাই এর জ্বলন্ত কাঠিটা নিয়ে ঘরের মাঝখানে বসানো একটা মোমবাতি সলতেতে আগুনটা ছোয়ালো, আর তার ঠিক পরক্ষণেই ঘরের গুমট আধার কেটে চারিদিকালোকিত হয়ে উঠল। সেই আলোয় পল্টু দেখে ঘরের মধ্যিখানে একটা ছোট্ট টেবিলের মতো জিনিস রাখা আছে, তার উপর বড় একটা মোমবাতি বসানো, আর তার চারিপাশে একটু দূরে দূরে চারদিকে 4টি আসন পাতা। সাগ্নিক পল্টুকে সামনের আসনে বসতে বলে এবং নিজে তার পাশের পাতা আসনে বসে। টেবিলের কাছে ফাঁকা জায়গাটাতেও একটা আসন পাতা আছে। এসব আয়োজন দেখে পল্টু বলে, সাগ্নিক, তুই কি প্ল্যান চেক করতে চাইছিস? হ্যাঁ, উত্তর দেয় সাগ্নিক। পল্টু বলে, কিন্তু কাকে ডাকবি তুই? মৃত্যু হয়েছে এমন কাউকেই তো ডাকার নিয়ম। সাগ্নিক বলে, হ্যাঁ, তেমন কাউকেই ডাকবো না হয়। ততক্ষণে বাইরে থেকে আরো দুজন ঘরের ভিতর ঢোকে, একজন মাঝবয়সী লোক আর একজন একটু অল্প বয়সের ছেলে। ঢুকেই তারা ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরের ভিতর আগেই প্রবেশ করে থাকা হরেনও ততক্ষণে একটা আসনে বসে পড়েছে। বাকি থাকা আসনটায় ওই মাঝবয়সী লোকটি বসে এবং অল্পবয়সী ছেলেটা টেবিলের সন্নিকটে থাকা আসনটায় বসে পড়ে। ওই ছেলেটাই মিডিয়ামের কাজ করবে, ভাবে পল্টু। হরেন বলে, যদি তোমাদের পরিচিত কোনো ব্যক্তি মারা গিয়ে থাকেন তার নাম বলো, যাকে তোমরা দুজনেই চেনো। পল্টু আস্তে করে সাগ্নিককে জিজ্ঞাসা করে, কার নাম বলবো রে? সাগ্নিক বলে, ষষ্ঠীচরণ বাবু, আমাদের প্রফেসর, যিনি আগের বছর মারা গেলেন। পল্টু সম্মতি জানায়। তখন হরেন বলে, তোমরা মনে মনে ওনার ছবিটা ভাবতে থাকো। তারপর ওরা সবাই চোখ বন্ধ করে নেয় এবং একে অপরের হাতে হাত রাখে। পল্টু আর সাগ্নিকও চোখ বন্ধ করে এক মনে ষষ্ঠীচরণবাবুর মুখটা কল্পনা করতে থাকে। হঠাৎ মিনিট 5 পর টেবিলের কাছে বসে থাকা ছেলেটি কেমন যেন গোঙাতে থাকে। ততক্ষণে বাইরেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গোঙানির শব্দে চোখ খোলে পল্টু। সে বিশ্বাসী
ভূত দেখার অমোঘ আকর্ষণও আছে তার। কিন্তু প্লানচেট বিষয়টা তার অজানা না হলেও সে সশরীরে কখনোই প্লানচেট বিষয়টার সাক্ষী থাকেনি। তাই সে ভেবে নেয়, হয়তো ষষ্ঠীচরণ বাবুর আত্মা ওই ছেলেটির উপর ভর করেছে। পল্টু আস্তে করে শাবনিককে ডাকে। শাবনিক ও ছেলেটার গোমানি দেখে পল্টুকে বলে, মনে হয় প্লানচেট সাকসেসফুল। সেই সময়েই হরেন মোমবাতির শিখার উপর প্রান্ত থেকে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কে তুই? ছেলেটি গোমানি ভরা কণ্ঠে জবাব দেয়, আমি ষষ্ঠীচরণ। আমাকে তোরা কেন ডাকলি? তখন হরেন শাবনিককে উদ্দেশ্য করে বলে, তোমাদের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো ওকে। তখন শাবনিক ওই আত্মাধারী ছেলেটাকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কোন কলেজে পড়াতেন? কিভাবে মারা গেলেন? উত্তর আসে, আমি সেন্ট জেভিয়ার্সে পড়াতাম। হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাই আমি। শাবনিক আবার বলে, স্যার আপনার প্রিয় কোনো ছাত্র ছিল যাকে খুব ভালোবাসতেন? উত্তর আসে, অগ্নি। পল্টু যতটা রোমাঞ্চিত ছিল তার থেকেও বেশি আবেগ বিহ্বল হয়ে পড়ে তার প্রিয় স্যারের থেকে তার নাম শুনে। পল্টু ভাবতে লাগে, মৃত্যুর পরও তাহলে কেউ বলে না ইহজগতের কথা। শাবনিক পল্টুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, দেখ এবার বিশ্বাস হলো তো এটা স্যার? পল্টু মাথাটা হালকা নাড়িয়ে সম্মতি প্রদান করে ছেলেটাকে প্রশ্ন করে, স্যার আমার জন্মদিনে আমাকে আপনি শেষ কি উপহার দিয়েছিলেন বলুন তো? আত্মাধারী ছেলেটি এরকম আকস্মাৎ অজানা প্রশ্নে গোমানি ছেড়ে চোখ খুলে শাবনিকের দিকে তাকিয়ে থাকে। পল্টু প্রশ্ন করতেই ছেলেটির ভৌতিক চরিত্র নিমেষে অতি স্বাভাবিক হয়ে যাওয়ায় কিছু বুঝতে না পেরে শাবনিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। শাবনিকও এহেন পরিস্থিতির কল্পনা করেনি সম্ভবত। শাবনিক বুঝতে পারে, তার আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল। সত্যি তো, পল্টুরও তো প্রশ্ন থাকতে পারে, এটা সে একেবারেই ভুলে গেছিল। শাবনিকের অভিব্যক্তি দেখে পল্টুর বুঝতে বাকি থাকে না যে, পুরো ঘটনাটাই শাবনিকের সাজানো। পল্টুর শৈশবের ইচ্ছার এত বড় অপমান সে সহ্য করতে না পেরে উঠে যায় আসন থেকে, আর তীক্ষ্ণ গলায় শাবনিককে বলে, মজা করছিলি আমার আবেগ নিয়ে? বন্ধুত্বের এত বড় দাম দিলি তুই? ছি শাবনিক ছি। অতর্কিতে পল্টুর দিক থেকে ধেয়ে আসা তীক্ষ্ণ ঘৃণা ভরা বাক্যবাণে বিচলিত হয়ে আসন থেকে উঠে পড়েই তার হাত দুটো চেপে ধরে শাবনিক। বন্ধুত্বের অপমান সে করতে চায়নি, শুধু পল্টু ভূত দেখতে চায় বলে একটু ভয় দেখিয়ে ভূতের পরিবেশ তৈরি করতে চেয়েছিল মাত্র। কিন্তু সেটা যে এভাবে পরিণতি পাবে ভাবতেই পারেনি শাবনিক, তাহলে হয়তো এসব কিছুই করতো না সে। শাবনিক পল্টুকে বুঝিয়ে বলতে যায় সবটা, কিন্তু পল্টু আর এসব সহ্য করতে পারছিল না। সে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। শাবনিক তার এহেন কাজের পরিণতিতে তীব্র লজ্জাবোধ নিয়ে পল্টুকে গিয়ে বলে, বন্ধু আমি একটা ভুল করে ফেলেছি, আর একটা সুযোগ দিবি সত্যি সত্যি কিছু করার। শাবনিক খুব ভালো বন্ধু পল্টুর, তাই পল্টুও নিজের তাৎক্ষণিক উগ্র ব্যবহারে ভীষণভাবে কষ্ট পেয়েছিল। ওভাবে শাবনিককে কথাগুলো বলা ঠিক হয়নি তার, তাই পল্টু বলে, বেশ সেটাই শেষ সুযোগ। কিন্তু শাবনিক এই সুযোগটা পেয়ে যেন খুব খুশি হয়ে ওঠে। কিন্তু এই শেষ সুযোগ যে কত বড় পরিণতির প্রমাদ গুনছিল সেটা সম্পর্কে হয়তো ওরা দুজনেই অবগত ছিল না। ওরা দুজন আবার ঘরের ভিতর আসে। ততক্ষণে বৃষ্টি অনেকটা কমে এসেছে, আর বৃষ্টির পর একটা মৃদু ঠান্ডাওয়া বইতে লেগেছে। ঘরের দরজা বন্ধ করে দেয় শাবনিক। জানলা দুটি প্রথম থেকেই বন্ধ ছিল। শাবনিক হরেনকে উদ্দেশ্য করে বলে, আমার সম্মানের প্রশ্ন হরেন, এবার যা হবে সত্যি সত্যি হবে। হরেন চমকে গিয়ে বলে, সত্যি সত্যি মানে আবার কি? সত্যি আত্মাকে ডাকবো আমরা? বলে ওঠে শাবনিক, যেন সম্মান রক্ষার তাগিদে সে পাগল হয়ে গেছে। হরেন বা বাকি সদস্যরা কেউ কিছু বলার সাহস পায় না, তারা যে 5,000 টাকা নিয়েছে শাবনিকের থেকে এই সব সাজানোর জন্যে। পল্টু বলে ওঠে, শাবনিক কোনো ক্ষতি হবে না তো? না বন্ধু কিচ্ছু হবে না, আশ্বস্ত করে বলে শাবনিক। ওরা কেউই কোনোদিন প্ল্যান করেনি, সবটাই করছিল নিছক মজার চলে। কিন্তু হঠাৎ সত্যি করে করতে হবে জেনে ওরাও একটু হতভম্ব হয়ে যায়। কিন্তু অগত্যা না তো করতে পারবে না, তাই রাজি হতেই হয়। সবাই আবার আগের মতো বসে মোমবাতি সামনে। ওই ছেলেটিও স্বস্থানে বসে পড়ে আবার। কাকে ডাকবে বাবু? হরেন প্রশ্ন করে শাবনিককে। দেবদত্ত, বলে ওঠে শাবনিক। চমকে ওঠে পল্টু। কি দেবু? পল্টু বিস্ময়ে ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে। হ্যাঁ দেবু, গম্ভীর গলায় উত্তর আসে শাবনিকের থেকে। শাবনিকের গলার উত্তর শুনে নির্বাক হয়ে যায় পল্টু। সে যে বারণ করবে সে ক্ষমতাটুকুও যেন আর নেই তার। তবুও পল্টু বলে, দেবু তোর ভাই শাবনিক? ও তো জীবিত।
তুই শুধু নিজেকে ঠিক প্রমাণ করবি বলে এতবার ভুল কিভাবে করতে পারিস? আমার আর এসব ভূত দেখার কোনো ইচ্ছা নেই, বলে পল্টু। সাবনিক বলে ওঠে, আমার দেওয়া কথা আমি রাখবো ব্যাস। কিভাবে রাখবো সেটা আমাকে বুঝতে দে। তুইও দেবুকে চিনিস, আমিও চিনি, নিশ্চয়ই অসুবিধা হবে না। চুপ করে যায় পল্টু, বুঝতে পারে তার রাগের মাথায় বলা কথাগুলো খুব সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে সাবনিক। একরোখা ছেলে ও, বললেও আর শুনবে না। সবাই চোখ বোঝে, কিন্তু পল্টু যেন এটা মেনে নিতে পারছিল না কিছুতেই। দেবু, সে তো জীবিত, তাহলে সাবনিক হঠাৎ তার নাম করলো কেন? পল্টু সাবনিককে শেষবারের মতো আস্তে করে ডেকে বিষণ্ণ কণ্ঠে বলে, দেবু কেন রে? অন্য কাউকে তো ডাকতে পারি আমরা। সাবনিক বলে, অন্য কাউকে তারা দুজন একসাথে চেনে না, কিন্তু দেবুকে পল্টুও চেনে। সাবনিক যেন পাগল হয়ে গেছে। পল্টু অগত্যা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। ডাকতে থাকে তারা এক মনে, দেবু, দেবু। অনেকক্ষণ যেন এক স্থির নিস্তব্ধতা। হঠাৎ বাইরের হওয়া যেন তার মিষ্টি মৃদুমন্দতা পরিত্যাগ করে বিকট শোষ শব্দে বইতে শুরু করেছে। হওয়ার বেগে জানলা, দরজা সব দুমদাম আওয়াজ করে খুলছে আর বন্ধ হচ্ছে। পল্টুর চোখ খুলে যায়। এসব কি হচ্ছে ভেবে চমকে ওঠে পল্টু। হঠাৎ মোমবাতির শিখা দমকা হাওয়ায় দপ করে নিভে যেতেই যেন এক সর্বগ্রাসী ঘন অন্ধকারে ভরে যায় চারিদিক। আর তখনই গুমুট অন্ধকারের ভিতর থেকে এক বিকট আওয়াজে কে যেন বলে ওঠে, হু হু হু। আমাকে কেন ডাকলি? কেন ডাকলি তোরা? তোদের কি ক্ষতি করেছিলাম আমি? হু হু। মোমবাতির কাছে বসে থাকা ছেলেটির মধ্যে যেন কোনো এক পৈশাচিক শক্তি ভর করেছে। তাকে হরেনরা দুজনে মিলে ধরেও যেন সামলে রাখতে পারছে না। এত ক্ষমতা ওই ছোট ছেলেটার কিভাবে হতে পারে ভেবে তারা যেন চকিয়ে গিয়েছে। সাবনিক এসব দৃশ্য চাক্ষুষ করে এবার যেন খুব ভয় পেয়ে গেছে। সে ভেবেছিল আবার কিছু একটা মজা করবে, কিন্তু এরকম কিছু হতে পারে কল্পনাও করেনি সে। সেই পৈশাচিক শক্তি যেন এক তীক্ষ্ণ যন্ত্রণা আর হিংসা ভরা দৃষ্টিতে সাবনিকের দিকে তাকিয়ে বলছে, মেরে দিলি আমায় তুই, মেরে দিলি। বলার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায় ছেলেটি। তখনই এক দমকা হাওয়া কোথা থেকে এসে ঘরের চারিদিকে যেন বরফ শীতল নিস্তব্ধতা তৈরি করে। সাবনিক চুপ করে বসে আছে, সে যেন ভয় পাথর হয়ে গেছে। হরেন সঙ্গে সঙ্গে জল ছেটা দেয় ছেলেটির মুখে চোখে। একটু পর জ্ঞান ফেরে ওর। ছেলেটির শরীরে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। হরেন বলে, বাবু আপনারা বাড়ি যান। যা হলো ঠিক হলো না বাবু। পল্টুর মন এতে সায় দেয়নি প্রথম থেকেই। যাই হোক, সে সাবনিককে নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেয়। বাড়ি পৌঁছেই পল্টু প্রথমে দেবুর শোবার ঘরে যায়। গিয়ে দেখে দেবু ঘুমিয়ে আছে। কাছে যেতেই চমকে ওঠে পল্টু, দেখে তার চোখ দুটো বিস্ফারিত, নিঃশ্বাস বন্ধ হলে যেমন হয় ঠিক তেমন। শরীরটাও বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দেবু আর নেই, বুঝতে বাকি থাকে না পল্টুর। সাবনিক ও ভাইয়ের এই অবস্থা দেখে ধপ করে মাটিতে বসে পড়ে। পল্টু সাবনিকের কাছে দৌড়ে যায়, কিন্তু এ কি! সাবনিকের গায়ে হাত দিতেই ওর শরীরটা অসাড়ভাবে মাটিতে লুটিয়ে পড়ে। সাবনিক কো! বলে চিৎকার করে ওঠে পল্টু। সাবনিক আর নেই। পল্টুর চোখ জলে ভরে যায়। এতক্ষণে পল্টুর চিৎকার শুনে সাবনিকের বাড়ির সবাই ছুটে আসে। তারাও এরকম অতর্কিত দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। তারপর সাবনিক আর দেবুর সমস্ত ক্রিয়াকর্ম শেষ হলে পল্টু তাদের পরিবারের থেকে বিদায় নিয়ে কলকাতা ফিরে আসে। পল্টু ফিরে এসে কেমন যেন বিমর্ষ হয়ে পড়ে। সেদিন রাতে একা একা ফ্ল্যাটের বেকুনিতে বসে বসে ভাবতে থাকে, তার ভূত অয়সনের ইচ্ছা যে এত বড় পরিণতি ডেকে আনবে তার প্রিয় বন্ধু আর তার ভাইয়ের জীবনে তা সে কোনোদিন কল্পনাও করেনি। আর মনে মনে প্রতিজ্ঞা করে, আর কোনোদিন ভূত সে খুঁজবে না। বিষণ্ণ মুখ, মাথার খুলি এবং আড়াআড়িভাবে থাকা দুটি হাড় সমাপ্ত। মাথার খুলি এবং আড়াআড়িভাবে থাকা দুটি হাড়। গল্পগুলি নতুন লেখকের গল্প। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।